আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সঙ্গে আছি তোমাদের মুন্না ভাইয়া। আমরা করতেছিলাম বিগত 20 বছরের পদার্থবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র অ্যানালাইসিস। তারই ধারাবাহিকতা আজকে আমরা করব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সো চলো বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। তাহলে দেখো ভাইয়া, তোমাদের জন্য যে প্রথম কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে যে একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা, মানে একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত। ঠিক আছে ভাইয়া, মোট শক্তি কত? এইটা কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে আগে একটু বেসিক কথাবার্তা বলে নেই, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো, যদি বলে ভাইয়া স্বাধীনতার মাত্রা দেওয়া থাকে, দেখো স্বাধীনতার মাত্রা, দেখো স্বাধীনতার মাত্রা, একটু দাঁড়াও, ওকে। দেখো স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা দিয়ে যদি আমাদেরকে শক্তি বের করতে বলে ভাইয়া, শক্তি বের করতে বলে, শক্তি বের করতে বলে, তাহলে আমাদের কি সূত্র হবে ভাইয়া? N/2 KT। এটা আমরা এই সূত্রটা লিখবো। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে ভাইয়া, তাহলে যদি আমাদের শক্তি বের করতে বলে তাহলে N/2 KT। এখন যদি বলে ভাইয়া শুধুমাত্র একটা অণুর গতিশক্তি কত, এখন যদি বলে ভাইয়া আমাদের, দেখো আমি তোমাদেরকে শক্তি বের করার আগে কি ধরনের শক্তি আসতে পারে, কয় টাইপ শক্তি আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। পরবর্তীতে যাতে কোশ্চেন যখন আসবে আমরা, বা এই টাইপ কোশ্চেন আসলে যাতে আমরা না আটকে যাই। ঠিক আছে, তাহলে দেখো যদি বলা থাকে একটি অণুর গতিশক্তি ভাইয়া, একটা অণুর গতিশক্তি, তাহলে কি হবে ভাইয়া? একটা অণুর গতিশক্তি যদি বলে তখন হবে ভাইয়া 3/2 KT। ঠিক আছে, দেখো একটু খেয়াল রাখো, আগে কি করেছি ভাইয়া আমরা? N/2 KT, তারপরটা হচ্ছে 3/2 KT। এখন যদি বলে ভাইয়া স্বাধীনতার মাত্রা দেওয়া থাকলো, স্বাধীনতার মাত্রা দেওয়া আছে, কিন্তু ওটার শক্তি চাই নাই ভাইয়া, কিন্তু ওটা শক্তি চাই নাই, আমাদের অভ্যন্তরীণ শক্তি চাইছে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি, এগুলো আমি তোমাদেরকে এখন দেখাই দিতেছি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে এই টাইপ কোশ্চেন কিন্তু পাবো ভাইয়া, একটু মনোযোগ দাও। তাহলে দেখো স্বাধীনতার মাত্রা যদি আমাদের কোশ্চেনে থাকে আর আমাদের যদি অভ্যন্তরীণ শক্তি বের করতে বলে, তাহলে ভাইয়া N/2 nRT, আমাদের সূত্রটা হবে N/2 nRT। দেখো এইটা হচ্ছে, এই এনটা আমাদের স্বাধীনতার মাত্রা আর এইটা হলো মোল সংখ্যা। ঠিক আছে, এটা হলো মোল সংখ্যা। তাহলে দেখো আমরা একটু আবার তোমাদেরকে রিমাইন্ডার দেই। দেখো আমাদের কোশ্চেনে যদি স্বাধীনতার মাত্রা দিয়ে শক্তি বের করতে বলে, তাহলে ভাই সূত্রটা হবে N/2 KT। আর যদি বলে একটা অণুর গতিশক্তি, এখানে স্বাধীনতার মাত্রা যদি না দেওয়া থাকবে না, ঠিক আছে, জাস্ট একটা অণুর গতিশক্তি বের করতে বলবে, তাহলে আমাদের কি হবে? 3/2 KT। ঠিক আছে, তারপরে আরেকটা টাইপ কোশ্চেন আসতে পারে। দেখো স্বাধীনতার মাত্রা দিয়ে বলবে অভ্যন্তরীণ শক্তি, এখানে গতিশক্তি চাবে না বা শক্তি চাবে না, আমাদের কি চাবে ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি করবো ভাইয়া? তাহলে আমাদের সূত্রটা হবে N/2 nRT। এই এনটা হচ্ছে স্বাধীনতার মাত্রা আর এই এনটা মোল সংখ্যা। তাহলে দেখো তো আমাদের এই কোশ্চেনে কি চাইছিল ভাইয়া? আমরা একটু আবার কোশ্চেনটা করি তোমাদের সুবিধার্থে। দেখো একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি, দেখো আমাদের এখানে কিন্তু স্বাধীনতার মাত্রা দেওয়া আছে 5, তাহলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? তার মানে আমাদের দেখো N/2, যেহেতু স্বাধীনতার মাত্রা দেওয়া আছে KT, তাহলে দেখো তো আমাদের n এর মান কত দেওয়া আছে ভাইয়া? 5, তার মানে 5/2 KT, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। দেখো তো এই অপশনটা কোথায় আছে ভাইয়া? 5/2 KT, এই তো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। দেখছো, আমরা দেখো এই শক্তিটা রিলেটেড আমাদের 3টা কন্ডিশন আছে, আমরা তোমাদেরকে আগে ওই 3টা কন্ডিশন একদম ক্লিয়ারিফাই করলাম, তারপরে আমরা সলভ করলাম। দেখো আমাদের পরবর্তীতে যেগুলো কোশ্চেন আসবে সেগুলো এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই ভাইয়া। দেখো এক টুকরো কর্কযুক্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বরফখণ্ড বরফ পানিতে ভাসমান, বরফখণ্ডটি গলে গেলে পানির স্তরের উচ্চতা কি হবে ভাইয়া? দেখো একটা খণ্ড আছে বরফ, একটা খণ্ড বরফ আছে, একটা মানে পানির উপরে ভাসমান আছে। এখন যদি বরফ খণ্ডটা আস্তে আস্তে গলে যায় তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি হবে? দেখো এখানে জাস্ট ভৌত অবস্থা, কিন্তু আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আগে যেটুক ছিল ওটুকুই থাকবে। কারণ কি ভাইয়া? যেটুক পানি আমরা একদম নিম্ন তাপমাত্রায় বরফে রূপান্তর করছি, তাহলে আমরা তাপ প্রয়োগের ফলে বা তাপ দেওয়ার ফলে আমরা কি হয়েছে, ওই অতটুকুই পানি কিন্তু আবার পানিতে রূপান্তর হয়েছে। এখানে কোনো আয়তন কমে নাই বাড়ে নাই, মানে আয়তন কোনো পরিবর্তন হয় না। আয়তন যদি না পরিবর্তন হয় তাহলে কি হবে ভাইয়া? সমান থাকবে, একদম এক কথায় সমান থাকবে। ঠিক আছে, একদম বেসিক কোশ্চেন, আমাদেরকে একটু বুঝতে হবে, দেন সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। চলো দেখো
দেখো টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি কত। দেখো আমরা তোমাকে কিছুক্ষণ আগেই ভাইয়া শক্তির 3টা কন্ডিশন পড়াইছিলাম, তার মধ্যে কিন্তু এটা একটা ছিল। দেখো একটা অণুর গতিশক্তি, দেখো একটি অণুর গতিশক্তি, একটি অণুর গড় গতিশক্তি চাইছে এখানে। তাহলে আমরা কি বলছিলাম ভাইয়া, একটা অণুর যদি গতিশক্তি বলে তাহলে কি ভাইয়া 3/2 কেটি, 3/2 কেটি একটা অণুর গতিশক্তি বললে ভাইয়া এটা হবে। তাহলে দেখো তো এই অপশনটা কোথায় আছে ভাইয়া, দেখো একটা অণুর গতিশক্তি 3/2 কেটি। দেখো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা অ্যান্সার। দেখছো কত সুন্দরভাবে আমাদের অ্যান্সারটা এসে গেল। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোনো ব্যক্তি পর্বতের চূড়ায় পানি ফুটাতে চাইলে পানির পাত্রকে যে তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। দেখো আমরা যখন ভূমি থেকে, মানে আমরা যেখানে বসবাস করি সেখানে ভূমি থেকে যত উপরের দিকে উঠবো, মানে আকাশে উঠবো, যত উপরের দিকে উঠবো তত ভাইয়া আমাদের কি হবে, চাপটা কিন্তু কমে যাবে। আর চাপ কমার ফলে কি হবে ভাইয়া, আমাদের গলনাঙ্ক কিন্তু স্ফুটনাঙ্ক কমে যাবে, স্ফুটনাঙ্ক কমে যাবে। আমরা যত উপরে যাব তত চাপ কমবে, চাপ কমার ফলে স্ফুটনাঙ্ক কমে যাবে। আমরা সাধারণভাবে কি জানি ভাইয়া, পানির স্ফুটনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওরা ফুটতে শুরু করে। তাহলে আমরা যখন উপর থেকে নিচ থেকে আমরা উপরে উঠলাম, মানে কি কোথায় উঠলাম ভাইয়া, দেখো আমরা কি বলছে এখানে পাহাড়ের চূড়ায়, মানে একদম ভূমি থেকে উপরে উঠছি। তাহলে কি হবে ভাইয়া, উপরে উঠলাম, উপরে ওঠার সাথে সাথে আমাদের কি হলো ভাইয়া, আমাদের চাপটা কিন্তু কমে গেল। চাপ কমার ফলে কি হলো ভাইয়া, আমাদের স্ফুটনাঙ্ক কমে গেল। তার মানে কি আগে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে, তার মানে এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ফুটবে। তাহলে দেখো তো কি ভাইয়া, হায়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস কখনোই না, 100 ডিগ্রি তার উপরে হয়ে গেল। আমাদের কন্ডিশন কি ভাইয়া, আমাদের 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় ফুটে যাবে। কারণ কি উপরে ওঠার ফলে চাপ কমছে, চাপ কমার ফলে স্ফুটনাঙ্ক কমে গেছে। দেখো লোয়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা অ্যান্সার। মানে কি 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার কমেই ওরা ফুটতে শুরু করবে। ঠিক আছে, চলো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের অণুর গড় মুক্তপথ প্রায়, দেখো এখানে গড় মুক্তপথ প্রায়। এখন আমরা মুক্তপথ, গড় মুক্তপথের 2টা কন্ডিশন আছে বা 2টা সূত্র আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো একটা হচ্ছে বিজ্ঞানী ক্লোসিয়াস দিয়েছে, ক্লোসিয়াস কর্তৃক প্রদত্তিত, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1/π(n)d²। ঠিক আছে, π(n)d²। আর একটা আমাদের কোন বিজ্ঞানী দিয়েছে ভাইয়া, আর একটা দিয়েছে ম্যাক্সওয়েল দিয়েছে কি ভাইয়া, ল্যামডা ইকুয়াল টু 1/√2π(n)d²। দেখো দুইটা সূত্রই সেম, জাস্ট ক্লোসিয়াসের এখানে কি আমাদের এখানে কিন্তু কোনো √2 গুণ নাই ভাইয়া। আর এখানে দেখো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে জাস্ট একটা √2 গুণ হবে। ঠিক আছে, গ্রহণযোগ্য আমাদের ম্যাক্সওয়েলের বেশি, কিন্তু আমরা যখন ম্যাথ আসবে ভাইয়া, এই √2 তো আমাদের ক্যালকুলেশনে একটু অসুবিধা হবে। ঠিক আছে, সেই জন্য আমরা সব ম্যাথ এই ক্লোসিয়াসের সূত্র দিয়ে করার চেষ্টা করবো। ঠিক আছে, সব ম্যাথ কি বললাম ভাইয়া, একটু লক্ষ্য রাখো। দুইটা সূত্র, কখন কোন সূত্র প্রয়োগ করবো এটা নিয়ে আমাদের মাঝে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু আমরা কি করবো, জাস্ট একটা সূত্র, এই একটা সূত্র সবসময় প্রয়োগ করবো। ইনশাল্লাহ এটা দিয়ে সব অ্যান্সার বনে যাবে। আমি তোমাদেরকে বনাই দিব, নেক্সটে আমাদের কোশ্চেন আছে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সবকিছু বনাই দিব। দেখো তাহলে আমরা কি শিখলাম ভাইয়া, ক্লোসিয়াসের একটা সূত্র, ম্যাক্সওয়েলের একটা সূত্র, কিন্তু আমরা সবসময় এই ক্লোসিয়াসের সূত্র দিয়ে ম্যাথ করার ট্রাই করবো। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা ছিল স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্তপথ কত। দেখো এখানে কিন্তু ভাইয়া আমাদের কি নাই, এখানে পর্যাপ্ত, এখানে দেখো জাস্ট তাপমাত্রা ও চাপ, পর্যাপ্ত ইনফরমেশন না থাকার কারণে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারতেছি না। এখানে আমাদের একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্তপথটা 10⁻7 মিটার। ঠিক আছে, 10⁻7 মিটার। দেখো এই যে 10⁻7 মিটার, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমরা নেক্সটে পর্যাপ্ত ইনফরমেশন থাকবে, ওই কোশ্চেনটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ, এই সূত্র দিয়েই সলভ করবো। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত ইনফরমেশন নাই, আমরা যে সূত্র প্রয়োগ করবো পর্যাপ্ত ইনফরমেশন নাই। সেক্ষেত্রে আমাদের কি মুখস্থ রাখতে হবে যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্তপথ কত ভাইয়া, 10⁻7 মিটার, এটা আমরা মুখস্থ করবো। তাহলে দেখো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পানি, বরফ, জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে সেটা কোনটা? পানি, বরফ, জলীয় বাষ্প কোন তাপমাত্রায় থাকে ভাইয়া? আমরা বিগত ক্লাসেও শিখছিলাম, সেটা হচ্ছে ত্রৈধ বিন্দু তাপমাত্রা। দেখো আমরা ত্রৈধ বিন্দু তাপমাত্রা নিয়ে একটু পড়ালেখা করি। দেখো ত্রৈধ বিন্দু, তাহলে দেখো ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত ভাইয়া? ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে ভাইয়া, 273.16 কেলভিন। এখন আসতে পারে আমাদের, দেখো একবার যদি আমাদের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আসে, এখন ত্রৈধ বিন্দুর চাপটাও তো আসতে পারে ভাইয়া। ত্রৈধ বিন্দুর চাপ কত সেটা আমরা একটু দেখে রাখি, পরবর্তীতে যখন কোশ্চেন আসবে, যদিও আমাদের এসে যায় তাহলে যাতে আমরা এক নিমিষে পেয়ে যাই। দেখো চাপ, ত্রৈধ বিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ। এখন ভাইয়া আমাদের ঝামেলা লাগতে পারে, অপশনে মাঝে মাঝে কি থাকে জানো? এ অপশনে থাকে
4.85, বি অপশনে থাকে 4.58। ঠিক আছে, দেখো দুইটা কিন্তু প্রায় সেম দেখা যায়, দুইটা প্রায় সেম দেখা যায়, 4.85 আর 4.58। দেখো এখন আমাদের কোনটা সঠিক? সঠিক কিন্তু আমাদের ভাইয়া 4.58। এটাকে আপনি মনে রাখবা ভাইয়া, এটা কিভাবে মনে রাখবা? দেখো এটা দেখো 4 এর পরে 5 আসছে, 4 এর পরে 5 আসছে, এইভাবে মনে রাখতে পারো তোমরা। 4 এর পরে ত্রয়োদশবিন্দুর চাপটা 4 এর পরে 5 আসবে, 4 এর পরে কখনো 8 আসবে না। ঠিক আছে, আমরা তাহলে সুন্দরভাবে আমরা ত্রয়োদশবিন্দু সম্পর্কে একটু আলোচনা করলাম। তাহলে দেখো আমাদের যেহেতু তোমাদেরকে মনে রাখতে হবে যে পানি, বরফ, জলীয় বাষ্প যে তাপমাত্রা একসঙ্গে থাকে সেটা হচ্ছে ত্রয়োদশবিন্দুর তাপমাত্রা। ত্রয়োদশবিন্দুর তাপমাত্রা কত ভাইয়া? 273.16 কেলভিন। এই তো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা आंसर 273.16 কেলভিন। তাহলে আমরা চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটি আদর্শ গ্যাস যখন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছায় তখন গ্যাসটি কি হবে? একটা আদর্শ গ্যাস যখন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছায়, তাহলে আমরা কোশ্চেনটা ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে পড়ি ভাইয়া। পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? তাহলে দেখো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। দেখো পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা ভাইয়া 0 কেলভিন। ঠিক আছে, 0 কেলভিন, 0 কেলভিন। আর যদি আমরা ডিগ্রি সেলসিয়াস এককে লিখি তাহলে হবে -273 ডিগ্রি সেলসিয়াস। তোমাদেরকে একটু কষ্ট করে এটা সবসময় মুখস্থ রাখতে হবে। দেখো আমি কিভাবে মনে রাখতাম, দেখো পরম শূন্য তাপমাত্রা মানে ওকে, ওকে ঠিক আছে, দেখো ওকে মানে 0 কেলভিন, এটা কিন্তু ওকে, বুঝাচ্ছে না? দেখো ওকে এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা পরম শূন্য তাপমাত্রা ওকে পাইলাম বা 0 কেলভিন পাইলাম। যেহেতু একটা 0 কেলভিন পাওয়া গেছে কিন্তু আমরা, তার মানে আর তো কখনো কেলভিন এককে মান আসবে না বা ওইটা মুখস্থ করা লাগবে না। তার মানে আরো একটা মান আছে, সেটা সেলসিয়াস এককে মান, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এখন এই পরম শূন্য তাপমাত্রা থাকলে ভাইয়া তিনটা কন্ডিশন হয়, তিনটা কন্ডিশন হয়। দেখো একটা হচ্ছে আয়তন, আয়তন, একটা চাপ, আর একটা কি ভাইয়া? গতিশক্তি, গতিশক্তি। এই পরম শূন্য তাপমাত্রায় যখন থাকবে এই তিনটা জিনিস সবসময় কি হবে ভাইয়া? শূন্য হবে, শূন্য। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে ভাইয়া, দেখো পরম শূন্য তাপমাত্রা যখন কোনো কিছু থাকবে তখন আয়তন, চাপ, গতিশক্তি সবসময় শূন্য থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা অপশনগুলো একটু পড়ি। দেখো আমাদের কোশ্চেনটা ছিল একটি আদর্শ গ্যাস যখন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছায় তখন গ্যাসটি সাধারণ তরলে ঘনীভূত হবে, কখনোই না। অতি তরলে ঘনীভূত হবে, কখনোই না। কারণ কি আমাদের ভাইয়া এই যে তিনটা কন্ডিশন আছে, এই তিনটা কন্ডিশন আমাদের এখানে আসা লাগবে। ঠিক আছে, যেহেতু আমাদের কি আছে? পরম শূন্য তাপমাত্রায় আছে, যেহেতু পরম শূন্য তাপমাত্রায় আছে সেহেতু আমাদের এই তিনটা কন্ডিশনের মধ্যে একটা অপশন থাকতেই হবে, অপশনের মধ্যে একটা থাকতে হবে। দেখো এই দুটো আমরা যেটা পড়লাম এখানে কিন্তু ওই একটা কন্ডিশনও নাই, তার মানে 3 নম্বর অপশনটা পড়ি। দেখো সর্বাধিক আণবিক বিভব শক্তি লাভ করে, এটাও কিন্তু আমাদের নাই। তারপরে দেখো কোনো চাপ প্রয়োগ করে না, এই তো আমাদের কাঙ্ক্ষিত আনসার। কারণ কি ভাইয়া? দেখো আমাদের যখন পরম শূন্য তাপমাত্রায় থাকবে তখন আয়তন, চাপ, গতিশক্তি সবসময় শূন্য থাকবে। শূন্য যদি থাকে তাহলে তো চাপ তো প্রয়োগ করতে পারবে না, চাপ তো শূন্য, চাপ তো ভাইয়া জিরো। চাপ জিরো যদি থাকে তাহলে চাপ প্রয়োগ করতে পারবে? চাপের তো কোনো মানই নাই, তাহলে কিভাবে চাপ প্রয়োগ করবে? ঠিক আছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কোনো চাপ প্রয়োগ করবে না। তাহলে দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাইয়া ভেঙে ভেঙে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমরা যখন কোশ্চেন ব্যাংক আসলে সলভ করব শুধুমাত্র ওই কোশ্চেনটা নিয়ে পড়ে থাকলে হবে না, ওই কোশ্চেনের প্রাসঙ্গিক কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, কি কি ইম্পর্টেন্ট থিংস আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। কারণ কি? কারণ তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে ভাইয়া হুবহু একদম রিপিট দিবে না, রিপিট দিলেও 30 থেকে 35% একদম হুবহু রিপিট আছে, কিন্তু বাকি যে 70 থেকে 75% আসে কোশ্চেনটা স্যারেরা দিবে সেগুলো কিন্তু এইভাবে দিবে। একটা টপিক যখন আমরা এই টপিক থেকে কোশ্চেন আসলো তার মানে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, বিধায় এই টপিক থেকে কোশ্চেন আসছে। তার মানে আমরা যখন সলভ করব তখন ওই কোশ্চেনটা সলভ করার পাশাপাশি ওই টপিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট থিংস আছে যেমন এগুলোর মতো সেগুলো আমরা সলভ করব। আর আমরা এটাই করে থাকি। দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউরে কিন্তু ওইটার আশেপাশে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ কি ভাইয়া? পরবর্তীতে যদি কোশ্চেন আসে এই টপিক থেকে কোশ্চেন আসলে এগুলোর বাইরে থেকে আর কোশ্চেন আসার বেশি একটা সম্ভাবনা নাই, এগুলো থেকে আসতে বাধ্য ইনশাআল্লাহ। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো একটি অণুর স্বাধীনতার মাত্রা F, ঠিক আছে, একটি অণুর স্বাধীনতার মাত্রা দেওয়া আছে F, ওই অণু দ্বারা গঠিত আদর্শ গ্যাসের মোট অভ্যন্তরীণ শক্তি কত? দেখো আমরা প্রথম কোশ্চেন যখন সলভ করছিলাম ভাইয়া তখন শক্তির 3টা কন্ডিশন পড়ছিলাম। দেখো আমাদের সর্বলাস্ট কন্ডিশনটা কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাদের বলছিলাম কি ভাইয়া, যখন স্বাধীনতার মাত্রা দেওয়া থাকবে, এই যে স্বাধীনতার মাত্রা একটা আছে, তারপরে কি আছে ভাইয়া? এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তি চাইছে। দেখো দুইটা কন্ডিশনের সাথে আমাদের মিল হয়েছে, তার মানে আমরা কি বলছিলাম ভাইয়া, যদি স্বাধীনতার মাত্রা দেওয়া থাকে আর যদি আমাদের অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করতে পারে তাহলে ভাইয়া N/2 nRT আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো তো Nটা কি হবে ভাইয়া? Nটা হবে স্বাধীনতার মাত্রার মানটা। তাহলে দেখো আমাদের কোশ্চেনে স্বাধীনতার মাত্রার কিন্তু মান দেওয়া আছে, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা F। তার মানে আমরা কি করব? N এর জায়গায় F টা বসাই দিব। তার মানে দেখো F/2
আর এখানে দেখো মোল সংখ্যা কত, মোল সংখ্যা বলেন কিচ্ছু দেওয়া নাই, তার মানে আমরা বাকি যেরকম আছে ওই রকমই রেখে দেবো, তার মানে NRT। দেখো তো এটা কোথায় আছে ভাইয়া, দেখো এ নাম্বারেই আমাদের সুন্দরভাবে আছে F/2 NRT, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এই নাম্বারটা অ্যান্সার। দেখছো কত সুন্দরভাবে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো আদর্শ গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হয়? ভাইয়া দেখো আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে আলোচনা করলাম আয়তন কখন শূন্য হয়। আমরা তিনটা জিনিস শূন্য হয়, সেটা কখন ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কি কি পড়ছি ভাইয়া? তিনটা জিনিস শূন্য হয়, একটা হলো তাপমাত্রা, আর একটা হলো আয়তন, আর একটা হলো গতিশক্তি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু ওই যে একদম রিসেন্ট কোশ্চেন টেকনোলজি মানে প্রযুক্তি ইউনিটে আসছে, সেটা হচ্ছে 19-20 সালে রিসেন্ট কোশ্চেন আসছে। কোথায়, কোন আয়তনে আদর্শ গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হয়? সেটা আমাদের পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাটা আমরা কি করছি ভাইয়া? ওকে, ওকে দ্বারা মনে রাখছি। ওকে বা যদি কেলভিন এককে না থাকে তাহলে আমাদের কি হবে ভাইয়া? তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো আমাদের কি আছে ভাইয়া, এখানে দেখো আমাদের কি আছে, এই যে ওকে 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 মানে 0 কেলভিন, 0 কেলভিন আমাদের এটাই অ্যান্সার। আমরা ভুলেও কিন্তু এটা দেখাবো না, -273 ডিগ্রি দেখার সাথে সাথেই কিন্তু আমাদের এটা দেখাবো না। আমি তোমাদেরকে সবসময় বলি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একক নিয়ে সবসময় খেলাধুলা করে। তোমার যে অপশনটা থাকবে ওইখানে কিন্তু একক, একদম মাথা ঠান্ডা করে ওই অপশনটা দেখাইতে হবে যেটা সঠিক। দেখো তোমরা যখন দেখবা পরম শূন্য তাপমাত্রা মানে কি তোমাদের মাথায় আসবে ভাইয়া? -273 -273 একটু আগে মাথায় আসবে। কিন্তু যারা আসলে বেশি পড়ে নাই, একবার দেখে গেছে, তাদের প্রথম স্টেপে কি মাথায় আসবে ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা মানে -273 কেলভিন না ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মনে করো কনফিউশন লাগানো যাবে না। দেখো প্রথম কোশ্চেনটাই কিন্তু -273 ডিগ্রি আছে দেখে দাগানো যাবে না, এটা কিন্তু নট কেলভিন, এটা ডিগ্রি সেলসিয়াসে হলে আমরা এটা অ্যান্সার দিতাম। যেহেতু আমাদের কেলভিন এককে আছে এটা, তাহলে কখনোই অ্যান্সার হবে না। আমাদের কেলভিন এককের অ্যান্সারটা কি ভাইয়া? 0 কেলভিন। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। একটু সিনসিয়ার থাকবা ভাইয়া, একটু সিনসিয়ার থাকবা। আমি সবসময় বলি যে ভাইয়া সোজা কোশ্চেন ভুল করলে তোমার চান্স একদম অনিশ্চিত হয়ে যাবে। কঠিন কোশ্চেন ভুল করো সমস্যা নাই, কারণ ওই কঠিন কোশ্চেনটা সবারই সমস্যা হবে, সবাই একটু আটকিবে। ঠিক আছে, আর যদি তুমি সোজা কোশ্চেন ভুল করো, ওই সোজা কোশ্চেন কিন্তু কেউ ভুল করবে না ভাইয়া। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ওই সোজা কোশ্চেনটা ভুল করবে না, ভুল করবে কঠিনটার ক্ষেত্রে যায় অনেকেই ভুল করবে। কিন্তু যদি তুমি সোজা কোশ্চেনটাই ভুল করে যাও প্রথমে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? দেখো মূল গড় বর্গবেগ মানে CRMS। তাহলে দেখো আমরা CRMS নিয়ে একটু পড়াশোনা করি ভাইয়া। CRMS ইকুয়াল টু আমরা তিনটা সূত্র দিব ভাইয়া, তিনটা সূত্র, এর বাইরে আসবে না। এই তিনটা সূত্র তোমরা সবসময় মনে রাখবে। দেখো √3RT/m, এটা একটা সূত্র। আমি বলছি ভাইয়া তিনটা সূত্র দেবো। তাহলে দেখো √3p/ρ। দেখো আর একটা সূত্র ভাইয়া, এই রো ইকুয়াল টু কি জানি ভাইয়া? আমরা রো ইকুয়াল টু m/v জানি না, জাস্ট রো এর মানটা বসাই দাও। দেখো রো এর মানটা বসাই দাও, √3pv/m। এই তিনটা সূত্র CRMS দিয়ে, এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখলেই আমাদের সব কোশ্চেন সলভ করার জন্য এনাফ। তাহলে দেখো ভাইয়া আমাদের এখানে কি বলছে? দেখো কেলভিন স্কেলে তাপমাত্রা 4 গুণ বৃদ্ধি করলে, তার মানে তাপমাত্রার সাথে সম্পর্ক চাইছে CRMS আর তাপমাত্রা। আমরা তোমাদেরকে সবসময় বলি ভাইয়া কি সেটা, যেটা আমরা ফিজিক্সে যখন কোশ্চেন সলভ করব, যখন আমরা সূত্র থেকে সম্পর্ক স্থাপন করব, জাস্ট যেগুলো আসলে কোশ্চেনে চাবে সেটা রাখবো, বাকি ক্ষেত্রে বাকি যেগুলো কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে সেগুলো আমরা একদম কেটে দেবো। তাহলে দেখো এই সূত্রের মধ্যে আমাদের কি কি চাইছে ভাইয়া? চাইছে হচ্ছে CRMS এর সাথে T এর সম্পর্ক। তার মানে এই দুটা রেখে আমরা এই যে 3RTM এগুলো বাদ দিয়ে দিব, সম্পর্ক স্থাপনের সময় এগুলো বাদ দিতে হয়। তাহলে দেখো ভাইয়া CRMS সমানুপাতিক কি লেখা যায়? √T, তাই না? তাহলে দেখো কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে অণুগুলোর গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে, মানে CRMS কত গুণ বৃদ্ধি পাবে? দেখো T এর মান কত বৃদ্ধি পাইছে ভাইয়া? 4 গুণ। তার মানে দেখো CRMS সমানুপাতিক √4 গুণ বৃদ্ধি পাইছে। তার মানে ভাইয়া দেখো 4 গুণ, যেহেতু 4 কে রুট করলে কত হয় ভাইয়া? 2। তার মানে কি হবে ভাইয়া? 2 গুণ বৃদ্ধি পাবে। দেখো তো অ্যান্সার কোথায় আছে ভাইয়া? 2 অপশনে কোথায় আছে? আমাদের ফ্যান্টাস্টিক ভাবে একদম সি নাম্বারটা। দেখছো কত সুন্দর। জাস্ট সূত্র মনে রাখবা, সূত্র মনে রেখে কি করবা? সূত্র থেকে সম্পর্ক স্থাপন করবা, তারপরে জাস্ট মানটা বসাই দিবা। একদম ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন, একদম ইজি ক্যালকুলেশন এটা। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে দেখো একটি গ্যাসের পরম তাপমাত্রা 4 গুণ করা হলে, ভাইয়া কি বলছে? তাপমাত্রা আমরা 4 গুণ করছি, এর অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ হবে? দেখো একই কোশ্চেন কিন্তু বিভিন্ন জায়গায় আসছে। ঠিক আছে,
বিভিন্ন জায়গায় আসছে, এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে আসছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলছে ভাইয়া, তাপমাত্রা 4 গুণ করা হলে, তাপমাত্রা 4 গুণ করা হলে মূল গড় বর্গবেগ কত? মূল গড় বর্গবেগ মানে কি ভাইয়া? CRMS। ঠিক আছে, দেখো CRMS সূত্রটা কি জানছি ভাইয়া? আমাদের 3RT/m। ঠিক আছে, তাহলে দেখো আমাদের CRMS সমানুপাতিক √T। তাহলে দেখো তো এই √T টি কত গুণ করছে ভাইয়া? তাপমাত্রা 4 গুণ করছে, ওই সেম আগেরটার মতোই √4। তার মানে আমাদের অ্যান্সার কি আসতেছে ভাইয়া? 4 কে রুট করলে 2 হয়, তার মানে আমাদের অ্যান্সার ফ্যান্টাস্টিক ভাবে 2, তার মানে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। দেখো তো কোথায় আছে ভাইয়া দ্বিগুণ? একদম আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে দ্বিগুণ হবে। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই একটু ভাইয়া। সেটা কি বলছে? P1 চাপে একটি গ্যাসকে একটি পাত্রে রাখা হলো, মানে একটা পাত্রে P1 চাপে একটা গ্যাসকে রাখা হয়েছে। ঠিক আছে, আমরা বুঝলাম। তাহলে যদি সেই গ্যাসের অণুর ভরকে অর্ধেক করা হয়, গ্যাসের অণুর ভরকে ভাইয়া বলছে যে গ্যাসের অণুর ভর মানে m কে অর্ধেক করে ফেলছে, কিন্তু অর্ধেক করে ফেলছে, এবং দ্রুতি মানে বেগ v, নট কিন্তু এটা আয়তন না, কিন্তু ভাইয়া আয়তন না, এটা দ্রুতি মানে বেগকে দ্বিগুণ করা হয়েছে। চূড়ান্ত চাপ কত? এটা ভাইয়া একদম 3 স্টার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিসের জন্য ভাইয়া? আমরা সচরাচর যেটা আসে সেই রকম কিন্তু টাইপ না, কিন্তু এটা একটু আসলে ডিটেইলসলি আমাদেরকে করতে হবে। তাহলে দেখো ভাইয়া এটা কি করতে হবে আমাদেরকে? দেখো আমরা কি জানি গতীয় সমীকরণ সম্পর্কে, কি জানি ভাইয়া? আমাদের গতীয় সমীকরণ যেটা আছে সেটা আমাদেরকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে PV = 1/3 mc²। ঠিক আছে ভাই, এটা গতীয় সমীকরণ। গতীয় সমীকরণটা আমাদেরকে কি মুখস্থ করতে হবে? কারণ কি ভাইয়া, এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় যে এইখানেই তোমরা ভুল করো। দ্রুতি বলছে, এখানে কিন্তু আয়তন না ভাইয়া। আয়তন যদি বলতো তখন কিন্তু আমরা সোজা একদম ইজিলি সম্পর্ক স্থাপন করে করতে পারতাম, কিন্তু এখানে আয়তন বলে না ভাইয়া, দ্রুতি বলছে। এটা একটু লক্ষ্য করার বিষয়, দ্রুতি মানে বেগ। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের কি বলছে ভাইয়া? চূড়ান্ত চাপ কত? এই চূড়ান্ত চাপ কত? তাহলে দেখো আমরা পি বের করলাম, এখানে আমাদের পিটা নিলাম, কারণ আমাদের যেটা বলবে সেটাই তো আমাদের এই পাশে রাখতে হবে, তাই না? যেটা বলবে শুধুমাত্র সেটাই পাশে রেখে বাকি সবগুলো ওই পাশে পার করে দেব। ঠিক আছে, তাহলে দেখো 1/3 আমরা যদি ভিটা এই পাশে পার করে দেব, তার মানে ভি দ্বারা ভাগ যাবে mnc²/v। তাহলে আমরা কি বলছি ভাই? আমরা তোমাদেরকে একটু আগেই বললাম, ফিজিক্সে যখন আমরা সম্পর্ক স্থাপন করব, জাস্ট যেগুলো কোশ্চেনে চাবে বা যেগুলো আমাদের লাগবে ওগুলো রেখে দিয়ে বাকিগুলো ফেলাই দিব। ওকে, তাহলে দেখো আমাদের কি লাগবে। তাহলে দেখো আমরা একটু মানটা বসাই নাই আগে, 1/3 এটা রাখলাম, পরবর্তীতে করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে একদম ভেঙে করতেছি ভাইয়া। দেখো একটু মনোযোগ দাও। এই ভরটা কিন্তু ভাইয়া অর্ধেক করছে, দেখো ভরটা অর্ধেক করছে, মানে m/2 হয়ে গেছে। এখানে m/2, n এর কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু দ্রুতি ভাইয়া কি বলছে? সিটা মানে বেগটা দ্বিগুণ করছে, তার মানে কি ভাইয়া 2c করে দিছে, 2c²। তাহলে দেখো আর নিচে কি ভাইয়া আছে? আমাদের নিচে v আছে, v রেখে দিলাম। তাহলে দেখো আমাদের কি করতে হবে ভাইয়া? এখন সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক স্থাপনের সময় আমরা কি মাথায় রাখবো ভাইয়া? সম্পর্ক স্থাপনের সময় সবসময় মাথায় রাখবো যে যেগুলো আমাদের চাবে বা কোশ্চেনে যেগুলো লাগবে শুধুমাত্র ওগুলোই নিব, আর বাকি ক্ষেত্রে বাকিগুলো আমরা ফেলাই দেবো। তাহলে দেখো আমাদের চূড়ান্ত চাপ মানে P1 কিন্তু দেওয়া আছে। দেখো P1 এর মান তো P1 এর মান P দ্বারা প্রকাশ করছে, যে P1 দ্বারাই প্রকাশ করছে, তার মানে আমাদের P2 চাইছে, চূড়ান্ত চাপ P2 টা চাইছে। তার মানে P2 = কি হবে ভাইয়া? দেখো P2 = কি হবে? দেখো এই দুইটাই একদম সমানুপাতিক অবস্থায় আছে না, দুইটাই কিন্তু উপরে। দেখো আমাদের ভরটাও সমানুপাতিক আছে আর দ্রুতিটাও কিন্তু আমাদের সমানুপাতিক আকারে আছে, কিন্তু এই দেখো ভিটা ব্যস্তানুপাতিক আছে। সমস্যা নাই, আমাদের ভি তো চাই নাই, আমাদের চাইছে ভর আর হচ্ছে কি দ্রুতি। ঠিক আছে, এই দুটো আমাদের কি আছে ভাইয়া? সমানুপাতিক আকারে আছে। তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি না। দেখো এখানে হাফ মানে অর্ধেক হয়ে গেছে, আমরা সমানুপাতিক আছে যেহেতু সেই জন্য আমরা একদম ডাইরেক্ট লিখি হাফ। আর এটা কি ভাইয়া? 2c², তার মানে কি ভাইয়া? আমাদের 4, 2 এর উপর কত স্কয়ার করলে কত হয় ভাইয়া? 4, তার মানে P1। তাহলে দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট সম্পর্ক স্থাপন করলাম। সম্পর্ক স্থাপনের সময় যেগুলো আমাদের কোশ্চেনে লাগবে বা উত্তর বের করতে লাগবে শুধুমাত্র সেগুলো নিয়ে নিব, আর বাকিগুলো নেওয়ার দরকার নাই। ওকে, তাহলে দেখো তো ভাইয়া আমাদের এখানে এটা কাটা দাও, তার মানে 2 P1 এর মান P1 এই। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা আছে ভাইয়া? 2P1। এই তো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা অপশন অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভুল করার বিষয় হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে বারবার একটু দেখাই দেই, দেখো দ্রুতি এটা কখনোই আয়তন মনে করবে না, এটা দ্রুতি মানে বেগ। ঠিক আছে ভাইয়া, এই সূত্র দিয়ে আমাদেরকে করতে হবে, মানে গতীয় সমীকরণটা তোমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রিপিট আসার মতো কোশ্চেন। ভাইয়া সবসময় কি করি ভাইয়া? যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বা রিপিট আসার মতো কোশ্চেন সেটা কিন্তু বলে দিই। তোমরা একটু গুরুত্বের সাথে এই কথাটা নিবা, একটু গুরুত্ব দিয়ে ম্যাথটা সলভ করবা, যাতে যদি আসে রিপিট আসে যাতে তোমাদের ভুল না হয়। ওকে ভাইয়া, নেক্সট কোশ্চেনে যাই চলো আমরা। দেখো একটি গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে 2 × 10⁻10 মিটার। প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা
3 গুণন 10 টু দি পাওয়ার 19 হলে গ্যাসের অণুর গড় মুক্ত পথ কত? দেখো ভাইয়া আমরা কিন্তু শুরুতেই আমরা গড় মুক্ত পথের দুইটা সূত্র পড়ছিলাম, একটা ক্লোসিয়াসের সূত্র, একটা ম্যাক্সওয়েলের সূত্র। আমি কি বলছিলাম ভাইয়া, যে কোনো ম্যাথ আসুক তোমরা সবসময় ক্লোসিয়াসের সূত্র দিয়ে করবা। তাহলে দেখো আমরা ক্লোসিয়াসের সূত্র দিয়ে করি, দেখি আমাদের অপশনটা বনে কিনা। তাহলে আমরা কি বলছি ভাইয়া, ল্যামডা, ক্লোসিয়াসের সূত্র থেকে আমরা কি পাই ভাইয়া, ল্যামডা ইকুয়াল টু 1/π/n/d², π/n/d²। দেখো তাহলে আমরা এখন জাস্ট মান বসাই দেব, 1 পায়ের মান কত ভাইয়া, 3.1 ধরে নাও, 3.14, আমরা 3.1 হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে জাস্ট 3.1 নিলাম। তাহলে n অণু সংখ্যা কয়টা আছে ভাইয়া, দেখো তো অণু সংখ্যা, দেখো অণুর সংখ্যা 3 গুণন 10 টু দি পাওয়ার 19, 3 গুণন 10 টু দি পাওয়ার 19, 3 গুণন 10 টু দি পাওয়ার 19। তার মানে আর ব্যাস কি দেওয়া আছে ভাইয়া, ব্যাস দেখো 2 গুণন 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 10 মিটার। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। দেখো আমি তোমাদেরকে সবসময় বলি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপশনের ক্ষেত্রে সবসময় একক নিয়ে খেলাধুলা করে। দেখো এইখানে দেখো আমাদের এইখানে মিটার এককে আছে, আর সব অ্যান্সার কিন্তু সেন্টিমিটার এককে আছে। দেখছো সব অ্যান্সার সেন্টিমিটার এককে আছে। তার মানে আমাদের কি মিটার এককে রাখলে হবে? কখনোই না। আমাদের কি করতে হবে ভাইয়া, অবশ্যই সেন্টিমিটার এককে আনতে হবে, তবেই আমাদের অ্যান্সার সেন্টিমিটারে আসবে, আমাদের অ্যান্সারটা ঠিক হবে। যদি আমরা এই জিনিসটা লক্ষ্য না করি, আমরা যদি এটা মিটার এককে মানে রেখে দেই, যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাদের ভুল হবে। সেই জন্য ভাইয়া একদম ঠান্ডা মাথায় অপশনের দিকে তাকাবা, অ্যান্সার করার সময় অপশনের দিকে তাকাবা, কোন এককে চাইছে, ঠিক আছে, কোন এককে চাইছে তোমাকে ওই এককটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা যেহেতু আমাদের সেন্টিমিটার এককে চাইছে, তার মানে আমরা সেন্টিমিটার নিয়েই কাজ করব। তাহলে দেখো আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করি, 2 গুণন 10 ইনভার্স 10 কে আমরা মিটার এককে রাখবো না, আমরা সেন্টিমিটার এককে রাখবো, তাহলে আনবো, ঠিক আছে। তাহলে দেখো 2 গুণন 10 ইনভার্স 10 কে যদি আমরা সেন্টিমিটার এককে আনি, তাহলে কি হবে ভাইয়া, 2 গুণন 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তাহলে দেখো এটার উপরে ডি স্কয়ার আছে যেহেতু, তাহলে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে স্কয়ার দিয়ে এখন আমরা হাতে ক্যালকুলেশন জাস্ট করব। তাহলে দেখো এটা কি লেখা যায় ভাইয়া, এটা আমরা হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 3 ধরে নাও, 3.1 কে 3 ধরে নাও। তারপরে কি আছে ভাইয়া, এখানে আছে 3, এটাও একটা 3, এটা রেখে দিলাম। তারপরে কি আছে ভাইয়া, 10 টু দি পাওয়ার 19, এটাও রেখে দিলাম। তাহলে দেখো 2 এর স্কয়ার করলে কত হয় ভাইয়া, 4। তারপরে কি ভাইয়া, 8 আছে, 10 ইনভার্স 8 আছে, তার মানে কি ভাইয়া 10 ইনভার্স 8 কে 8 2 গুণ 16, 10 ইনভার্স 16 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইখান থেকে এই যে উপর ভাগ কিন্তু 1 আছে, এটা কিন্তু তোমরা লক্ষ্য রাখিও, ঠিক আছে। তাহলে দেখো এই যে 3 3 4, তাহলে কি হয় ভাইয়া, 3 3 9, 4 লং 36, তার মানে কি হবে ভাইয়া 1/36। আমরা ভেঙে নেই, দেখো আমরা ভেঙে নেই, হাতে ক্যালকুলেশন করার সময় কিন্তু ভুল করা যাবে না। কারণ কি আমরা এমনিতেই এই কোশ্চেনে 1 মিনিটের মতো প্রায় টাইম ইনভেস্ট করছি। এখন যদি আমরা ভুল করি তাহলে আমাদের মার্ক তো 1 মার্ক যাবেই, তার সাথে কিন্তু 0.25 নিয়ে যাবে, তার সাথে আমাদের সময়টাও নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা ভেঙে করি। এখন আমরা পাওয়ারের কাজ করি। দেখো এখানে 19 আছে আর এখানে 16 আছে, 16 17 18 19, তার মানে এখানে যদি আমরা কাটাকাটি করি, পাওয়ার কাটাকাটি করি, তাহলে 10 টু দি পাওয়ার 3 থাকতেছে, 10 টু দি পাওয়ার 3 থাকতেছে। এখন কি করতে হবে ভাইয়া, দেখো এটা তো আমাদের ডিভাইডেড বাই আকারে আছে, আমরা যদি এখন এটা উপরে তুলে দেই তাহলে কি হবে ভাইয়া, 10 ইনভার্স 3 হয়ে গেল, 10 ইনভার্স 3 হয়ে গেল। এখন জাস্ট আমাদের ভাগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো আমরা ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা ভাগ করি, তাহলে দেখো 36 কে আমরা 1 দ্বারা ভাগ করব, 1 কে 36 দ্বারা ভাগ করব, তার মানে দেখো পয়েন্ট নিলাম, ওকে দেখো আমরা পয়েন্ট নিলাম, একটা শূন্য নিলাম, আর একটা শূন্য নিলাম, আরো একটা শূন্য নিলাম এখানে। তাহলে দেখো 36 কয়বার যায় ভাইয়া, 36 এখানে দেখো আমরা যদি 3 বার দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে ভাইয়া, 6 কে 6 12 3 6 18, 18 8 হাতে 1, 3 3 9 আর 1 10, 108 হয়ে গেল, 108 হয়ে গেল। কিন্তু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, 108 হয়ে গেল, কিন্তু তার মানে আমাদের যাচ্ছে না। এখন যদি আমরা 2 দেই, তাহলে দেখো 6 কে 6 12 2 হাতে 1 3 2 6 আর 1 7, ঠিক আছে, 7 হচ্ছে। এখন কিন্তু আমাদের যাচ্ছে। এখন আমাদের লক্ষ্য করার বিষয়, একটু অপশনে তাকাও ভাইয়া, অপশনে কি দেখো, অপশনে টুর কোনো অস্তিত্ব আছে, টুর কিন্তু কোনো অস্তিত্ব নাই। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে ভাইয়া। সবসময় বলি ভাইয়া অপশনের দিকে সবসময় তাকাবা। দেখো আমরা যদি 2 দিয়ে করি তাহলে কিন্তু অপশন আমাদের নাই, 2 দিয়ে কোনো অপশনই নাই, ঠিক আছে। সবগুলোই 3, একটা তো 6, মানে 2 থেকে আরো বেশি, এটা তো আরো হবে না। তার মানে আমাদের এখানে কিন্তু ভাইয়া 3 ধরে নিতে হবে, যতই 108 আসুক আমাদেরকে এখানে 3 ধরে নিতে হবে, কারণ আমাদের কোশ্চেনটা এমনই ছিল,
এইভাবে তোমাদেরকে টেকনিক্যালি অ্যান্সার করতে হবে ভাইয়া, কোশ্চেন টেকনিক্যালি অ্যান্সার করতে হবে, ফাঁকা রেখে আসা যাবে না। কোশ্চেনে একটু সমস্যা থাকলে ফাঁকা রেখে আসা যাবে না। যদি তোমাকে টেকনিক্যালি একটু সলভ করা যায়, আসলে সম্ভব হয়, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু সম্ভব। এটা কিন্তু অত মানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিসিং এমনটা না, সবকিছুই আছে, জাস্ট আমাদেরকে টেকনিক্যালি একটু সলভ করতে হবে, ঠিক আছে? টেকনিক্যালি একটু সলভ করতে হবে। তাহলে দেখো আমরা ভাইয়া এখানে 2 নিলাম না, আমরা 3 নিলাম, কারণ আমাদের অপশনে সব ক্ষেত্রে কিন্তু 3 আছে, তাহলে আমরা 3 নিলাম। তাহলে আমাদের অপশন আমাদের কি আসলো ভাইয়া অ্যান্সারটা দেখো 0.03 গুণন 10 ইনভার্স 3। তাহলে দেখো তো আমাদের এইটা কি অপশনে আছে? এটা কিন্তু অপশনে নাই, আমাদের সবগুলো 3 আছে, 3 3 3 6। তাহলে দেখো আমরা 3 আনি, আমরা এটা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দেখো তোমরা অনেকেই এই পাওয়ারের সমস্যা করো, পাওয়ারের ক্ষেত্রে বুঝতে চাও না। তাহলে দেখো আমরা একটা ঘর করে তুলবো। দেখো 0.03 আছে, এখন আমরা 0.3 10 ইনভার্স 4 করে দিলাম। একটা ঘর তুলবো, একটা ঘর কমাবো, একটা ঘর তুলবো, একটা ঘর কমাবো। ওকে, তাহলে দেখো এখন আমরা 3 করলাম, 3 গুণন 10 ইনভার্স 5, 3 গুণন 10 ইনভার্স 5, 3 গুণন 10 ইনভার্স 5। এটা কি অবশ্যই সেন্টিমিটার এককে আসবে, কারণ আমরা এখানে সেন্টিমিটার এককে করে নিয়েছি, মিটার এককে কিন্তু কখনোই আসবে না। তাহলে দেখো তো এখন কিন্তু অ্যান্সার আমাদের বনবে 3 গুণন 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার কোথায় আছে ভাই? দেখো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা অ্যান্সার 3 গুণন 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। দেখছো একটু টেকনিক্যালি তোমাদেরকে মাঝে মাঝে এরকম করে অপশনের দিকে তাকে আমাদের কি করতে হবে, ভাগটা করতে হবে, হাতে ক্যালকুলেশনটা করতে হবে ভাইয়া। এমনি মনে করো এটা বলতেছে না, তার মানে এটা স্কিপ করে গেলাম, তোমার একটা মার্ক কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে একটু মাথা খাটায়া একটু আশেপাশে চিন্তা করে তারপরে অপশনগুলো দেখে একটু চিন্তা করে অ্যান্সারটা করতে হবে ভাইয়া। ফাঁকা রেখে আসা যাবে না, ফাঁকা রেখে আসা মানে কি তোমার 1 মার্ক লস হয়ে গেল, ঠিক আছে? দেখো আমি একদম ভাঙায় ভাঙায় বোঝানোর চেষ্টা করছি, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে ভাইয়া? এই সূত্রের খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা, আমি একদম ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে আমরা দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুর আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা দেখো আমরা কিন্তু প্রথমেই পড়ছি ভাইয়া CRMS ইকুয়াল টু কত ভাইয়া? √3RT/m। তাহলে আমাদের এটার সাথে সম্পর্ক কি ভাইয়া? CRMS সমানুপাতিক √T। তাহলে দেখো আমাদের কত গুণ করছে ভাইয়া? তাপমাত্রা কেলভিন স্কেলে তাপমাত্রা কিন্তু দ্বিগুণ করছে, তার মানে T কে দ্বিগুণ করছে, তার মানে √2 মান কত ভাইয়া? তোমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে, √2 মান 1.41। এটা সবসময় মুখস্থ রাখতে হবে। তার মানে আমাদের অ্যান্সারটা কাঙ্ক্ষিত অ্যান্সার কি দেখছো ভাইয়া? একদম ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা 1.41। এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু একটু তুলনামূলক সোজা, জাস্ট সম্পর্ক, জাস্ট সূত্র বসাবা, সূত্র বসায় সম্পর্ক যেটার সাথে চাবে সেটা সম্পর্ক স্থাপন করলে আমাদের সিম্পল ক্যালকুলেশনের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ মানে CRMS1। দেখো একটার মান কিন্তু ইউ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কোশ্চেনটা একটু পড়ি। দেখো গ্যাসের তাপ প্রয়োগ করার ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল। গ্যাসে তাপ প্রয়োগ করার ফলে চাপ মানে পি ভাইয়া, এটা কি ভাইয়া? পি 9 গুণ বৃদ্ধি পেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগ কত? মানে CRMS বেগ, মানে CRMS 2টা চাইছে আমাদেরকে, CRMS 2টা চাইছে। কিন্তু এখন আমাদের লক্ষ্য করার বিষয় ভাইয়া, আমরা এখন কোন সূত্র ফেলবো? CRMS ইকুয়াল টু √3RT/m ফেলবো, নাকি CRMS √3P/ρ ফেলবো? ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে কোশ্চেন দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন সূত্রটা ফেলতে হবে। এখানে কিন্তু চাপ আছে, তার মানে আমাদের CRMS যে সূত্রে আমাদের চাপ আছে বা পি আছে সেই সূত্রটাই ফেলতে হবে। তার মানে কি আমাদের ফেলতে হবে? CRMS ইকুয়াল টু √3P/ρ, এই সূত্র ফেলতে হবে। এখানে কিন্তু CRMS ইকুয়াল টু √3RT/m কখনোই ফেলা যাবে না, কারণ কি আমাদের চাপ আছে, কোশ্চেনে চাপ আছে। তাহলে দেখো এখন আমাদের কি কি নিয়ে কাজ করতে হবে ভাইয়া? CRMS নিয়ে কাজ করতে হবে আর পি নিয়ে কাজ করতে হবে, বাকিগুলো আমরা সম্পর্ক স্থাপনের জন্য বাকিগুলো ফেলে দিব। তাহলে দেখো CRMS ইকুয়াল টু √P থাকতেছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা পি কে কত গুণ করছে ভাইয়া? পি কে 9 গুণ বৃদ্ধি করাইছে, তার মানে দেখো এখন আমরা যদি একদম ডাইরেক্ট লিখি, আমরা যদি একদম অ্যান্সার করি, তাহলে দেখো CRMS 2 ইকুয়াল টু √P। পির মান কত ভাইয়া? 9 গুণ বৃদ্ধি করাইছে। আর CRMS 1
1 এটার মান কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে। তার মানে দেখো √9 করলে 3 হয় আর CRMS 1 এর মান কিন্তু ইউ দ্বারা প্রকাশ করছে এখানে ইউ। তার মানে আমাদের কাঙ্ক্ষিত आंसर কি হবে ভাইয়া 3u। কোথায় আছে ভাইয়া কাঙ্ক্ষিত আমাদের आंसर একদম ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে আমাদের 3u। দেখছো জাস্ট ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বা, তারপরে কোশ্চেনটার কি কি ইনফরমেশন দেওয়া আছে ভাইয়া ওইটা দেখে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এমনি আন্দাজে মনে করো দেখলা CRMS এর চাইছে সূত্র চাইছে, এটা মানে আমাদের ম্যাথটা CRMS দিয়ে করতে হবে, বর্গমূল গড় বর্গবেগ চাইছে আমাদের। তার মানে এটা দেখে আমাদের একদম CRMS √3RT/m এটা ফেলানো যাবে না, ঠিক আছে? কোশ্চেনে আমাদের যেটা চাবে সেই অনুযায়ী কাজ করতে হবে, যেটা চাবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু এটা আমরা অ্যানসার কি করলাম ভাইয়া 3u। তাহলে আমরা দেখো নেক্সট কোশ্চেনে যাই একটু। তাহলে দেখো একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত হবে? দেখো এখানে কিন্তু আমি একটা তোমাদেরকে জোস একটা শর্টকাট দিব, ঠিক আছে? আমি যেভাবে মনে রাখতাম। এখন কোনটার সাথে কোনটার সম্পর্ক মাঝে মাঝে আমরা কি করি গুলাই ফেলি, যারা আমরা একটু আমার মতো যারা একটু নরমাল স্টুডেন্ট আছো তোমরা, ঠিক আছে? আমরা কি করি গুলাই ফেলি, এটা কখনো আর গুলাবো না, ঠিক আছে? আজকের টেকনিকটা দেখো, এটা ইনশাআল্লাহ আর কখনো গুলাবো না। দেখো আমরা কি জানি বয়েল ও চার্লসের একটা সম্মিলিত সূত্র আছে না, সেটা কি ভাইয়া P1 V1/T1 = P2 V2/T2 একদম সম্মিলিত সূত্র আমাদের, এটা জানি না আমরা? দেখো এই সূত্র দিয়ে আমরা শর্টকাট বানাবো, সম্পর্ক স্থাপন আমরা জীবনে আর ভুলবো না। দেখো এই সূত্রটা তো কখনো কেউ ভুলবা না, কারণ আমরা কি ছোটবেলা থেকে এই সূত্রটা পড়ে আসতেছি, ঠিক আছে? এই সূত্র তো ভোলার কোনো আমাদের অপশন নাই। এই সূত্র যদি না ভুলি তাহলে আমরা আর জীবনেও সম্পর্কগুলো ভুলবো না। দেখো ভাইয়া আমি তোমাদেরকে শর্টকাটটা দেখাই দিই। তার মানে এটুক নিয়ে আমাদের বানাবো, এটুক নিয়ে PV/T এটুক নিয়ে বানাবো। এখন কার সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনটার সাথে হবে, কোনটার সাথে সমানুপাতিক সম্পর্ক হবে? দেখো একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে টেকনিকটা দেখাচ্ছি। দেখো T সমানুপাতিক V, T সমানুপাতিক P কেমনে মনে রাখবে ভাইয়া? দেখো T নিচে আছে না, টির সাথে উপরের গুণান সবসময় সমানুপাতিক সম্পর্ক হবে, টির সাথে উপরের গুণান সবসময় সমানুপাতিক সম্পর্ক হবে। কিন্তু যদি পির সাথে ভি এর সম্পর্ক চাই, মানে এই যে পাশাপাশির সাথে যদি সম্পর্ক চাই তাহলে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তার মানে পি সমানুপাতিক 1/v ব্যস্তানুপাতিক সম্পর্ক। কখনো আর ভুলবা? কখনো কিন্তু ভোলার অপশন নাই ভাইয়া, কখনো আর ভোলার মতো অপশন নাই, কারণ আমরা এই সূত্র থেকেই শর্টকাট বের করে ফেলছি। তাহলে দেখো আমাদের এই সম্পর্কগুলো দিয়ে আমাদের মেইনলি এই অধ্যায়ের সবগুলান ম্যাথ সলভ করা যাবে। এই সম্পর্কটা তোমরা যদি এই সম্পর্কটা কষ্ট করে মনে রাখতে পারো, ইনশাআল্লাহ আমরা সব ম্যাথ এই সম্পর্ক দিয়ে শেষ করব। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটাই সলভ করি প্রথমে। তাহলে দেখো কোশ্চেন সলভ করার সময় কিন্তু ভাইয়া আমাদের এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে আনতে হবে, কেলভিনে এনে আমাদের অপশন দেখতে হবে যে ভাইয়া কেলভিনে আছে নাকি ডিগ্রি সেলসিয়াসে আছে। তারপরে আমাদের যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে তারপরে আবার আমরা কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যাব, কিন্তু কখনোই একদম সেলসিয়াস দিয়ে করব না। অবশ্যই আমরা প্রথম স্টেপে আমরা কেলভিনে আনতেই হবে, না হলে आंसर ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমরা আগে সম্পর্ক স্থাপন করি ভাইয়া। তবে পরিবর্তিত তাপমাত্রা মানে T2 চাইছে, T2 তার মানে T2 সমানুপাতিক কি লেখা যাবে? T এর সাথে V এরও সমানুপাতিক সম্পর্ক, P এর সমানুপাতিক সম্পর্ক। তার মানে দেখো আমাদের কি বলছে ভাইয়া, দেখো নমুনাটির চাপ ও আয়তন মানে V ও P উভয় দ্বিগুণ করলে, তার মানে 2 গুণন 2, যেহেতু আমাদের সমানুপাতিক আছে আমরা ডাইরেক্ট লিখে দিলাম। তারপরে কি হবে ভাইয়া? T1। এই T1 এর মানটা কত ভাইয়া? আমরা দেখো 20 ডিগ্রি সেলসিয়াস আছে, কিন্তু সেলসিয়াস এককে রাখলে কিন্তু হবে না, আমাদের অবশ্যই কেলভিন এককে আনতে হবে। তার মানে দেখো 273 ডিগ্রি, 273 এর সাথে কি করতে হবে? 20 ডিগ্রি সেলসিয়াস যোগ করে দিলে আমাদের মানটা কেলভিন এককে আসবে। তারপরে দেখো 293 আমাদের কিন্তু এসে গেল 293। দেখো 3 7 8 9 8 2 থেকে গেল। তার মানে কি ভাইয়া আমাদের 4 গুণন 293 থাকলো, 293 থাকলো। আমাদের এখন এটা ক্যালকুলেশন করে দিলেই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো 293 কে আমরা 4 দ্বারা গুণ করি, 3 4 12, 12 2 হাতে 1, তারপরে দেখো 4 লং 36, 36 8 37, 7 হাতে 3, তারপরে দেখো 8 9 10 11। তার মানে আমাদের আসলো কি ভাইয়া? 1172। এটা কোন এককে আসছে ভাইয়া? আমাদের কেলভিন এককে আসছে। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, এককের খেলাটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু তুমি ভুল করে ধরে আসবা। তাহলে আমরা কিন্তু সেলসিয়াস একক থেকে আমরা কি করলাম ভাইয়া? আমরা কেলভিন এককে আনলাম। যেহেতু কেলভিন এককে আনছি তার মানে আমাদের অ্যানসারটা অবশ্যই এখন কেলভিন এককে আসবে। কিন্তু এখন অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু আমাদের একটাও কেলভিন এককে নাই, সবগুলো নেই ডিগ্রি সেলসিয়াস আছে। তার মানে কি আমাদের করতে হবে ভাইয়া? এখন আবার এখান থেকে 273 মাইনাস করলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের কাঙ্ক্ষিত ডিগ্রি সেলসিয়াসে অ্যানসারটা চলে আসবে। তার মানে আমাদের করে দাও 273 বিয়োগ করে দাও। তার মানে দেখো
3 আছে, এখন আমাদের বিয়োগ করে দাও 3 4 5 6 7 8 9 10 11 12 9 হাতে 1 8 হলো 8 17 বানাইতে হবে, তার মানে আবার 9 হাতে 1 3 3 আছে ভাইয়া 11 করতে কত হয় 3 4 5 6 7 8 9 10 11, তার মানে কত ভাইয়া 8 আর হাতে 1 1 1 মিলে গেলে 0। আমি তোমাদেরকে দেখো একদম ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তাহলে দেখো ভাইয়া আমাদের 899 ডিগ্রি সেলসিয়াস আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু সেলসিয়াস এককে চলে আসছে। তাহলে দেখো তো 899 কোথায় আছে ভাইয়া, 899 কিন্তু কোথাও নাই। তার মানে কি করতে হবে ভাইয়া, আমরা যখন হাতে ক্যালকুলেশন করবো আমরা কি শিখছি ভাইয়া, যেটা অ্যান্সার আসবে ওইটা যদি হুবহুব না থাকে তার মানে আমাদেরকে আশেপাশে খুঁজতে হবে। দেখো 899 আসে 20 ডিগ্রি সেলসিয়াস কখনোই হবে না, 80 ডিগ্রি সেলসিয়াস কখনোই হবে না, তার মানে কি এগুলো অনেক কম, এই জন্য হবে না। 1200 ডিগ্রি সেলসিয়াস 899 থেকে অনেক বেশি, তার মানে কি 899 আর 900 কাছাকাছি না, তার মানে আমাদের অ্যান্সার সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখছো আমাদের জাস্ট এই যে এই সম্পর্ক স্থাপন করব, এই সম্পর্কটা স্থাপন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটি পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইয়া, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম গ্যাসের অণুর গড় গতিশক্তি কত, অণুর গড় গতিশক্তি। দেখো ভাই আমরা কিন্তু প্রথমেই যখন আমরা স্টার্ট করছি ক্লাসটা তখনই আমরা শক্তির রিলেটেড 3টা কন্ডিশন দিছি ভাই, 3টা কন্ডিশন দিছি শক্তি রিলেটেড। আশা করি ওই 3টা শক্তি রিলেটেড যে কন্ডিশন 3টা দিয়েছি ওটার বাইরে কখনোই কোশ্চেন আসবে না ভাইয়া। আমি কিন্তু তোমাদের সামনে অ্যানালাইসিস করেই তারপরে উপস্থাপন করি, এমনি কিন্তু আসলে বলি না যে ভাই এই 3টার বাইরে থেকে আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবসময় ওই 3টার মধ্যে সীমাবদ্ধ ছিল, এর বাইরে ছিল না। তার মানে আমরা ওই 3টা যদি একদম 100% কমপ্লিট করে রাখতে পারি আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা পড়ছিলাম যে ভাইয়া যদি অণুর গতিশক্তি বলে তার মানে কি আমাদের সূত্রটা হবে 3/2 E = বা শক্তি = 3/2 kT হবে ভাইয়া অণুর গতিশক্তি। দেখো আমাদের এখানে কিন্তু অণুর গড় গতিশক্তি এটা কিন্তু আছে, তার মানে আমরা এই সূত্র দিয়ে করব। তাহলে দেখো এখন আমাদের মান বসাই দিলেই হয়ে যাবে। দেখো 3/2 কে এর মান কত, বোল্টজম্যান ধ্রুবকের মান কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে। দেখো 1.38 গুণন 10 ইনভার্স 23 গুণন এখন টির মান। আমরা কিন্তু সব সময় টি কে কেলভিন এককে নিব ভাইয়া, সেলসিয়াস এককে রাখলে আমাদের একদম লাড্ডু বাবা। ঠিক আছে দেখো আমরা কি করব ভাইয়া, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, তার মানে 273 এর সাথে যোগ করি তাহলে কি হবে ভাইয়া 300 কেলভিন হয়ে যাবে, 300 কেলভিন হয়ে যাবে। এখন দেখো এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ভাইয়া এই বোল্টজম্যান ধ্রুবকটা মাঝে মাঝে কোশ্চেনে নাও থাকতে পারে। এখন তুমি কিভাবে মুখস্থ করবা ভাইয়া, ডিরেক্ট যাদের মুখস্থ আছে তাদের তো মোস্ট ওয়েলকাম ভাইয়ের পক্ষ থেকে। আর যারা মুখস্থ করতে পারে না বা সবসময় মনে থাকে না, আমাদের এলোমেলো লাগে, ঠিক আছে, তারা আমরা কি করবো ভাইয়া, দেখো আমি তোমাদেরকে একটা টেকনিক শেয়ার করি, তোমরা এই মানটা আর কখনো ভুলবা না। সেটা দেখো আমরা পাই ইকুয়াল টু 3.1 সকলেই জানি তাই না, পাই ইকুয়াল টু 3.14। দেখো আমরা পাইয়ের মানটা জাস্ট উল্টাই দিব, 3.14 এর জায়গায় আমরা 3.1 এর জায়গায় আমরা 1.3 নিব। দেখো পাইয়ের মানটা জাস্ট উল্টাই দিলাম, 1.3 নিলাম। আর কি ভাইয়া অ্যাভোগাড্রোর সংখ্যায় কি জানি, অ্যাভোগাড্রোর সংখ্যায় 10⁻23 জানি না আমরা, এত টি 6.63 গুণ 10⁻23 তাই না। আমরা এই দেখো আমরা এই মানটার দরকার নাই আমাদের, জাস্ট খালি এটার সাথে তুলনা করবো। অ্যাভোগাড্রোর সংখ্যা 10 এর পাওয়ার কত ভাইয়া, পজিটিভ থাকে, কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা 10 এর পাওয়ার 10⁻23 মানে পজিটিভ। কিন্তু আমরা যেহেতু দেখো পায়ের মানটা বিপরীত করছি তার মানে আমাদেরকে 10 এর মানও বিপরীত করতে হবে। আমাদের টেকনিক কি, যেটা মান আমরা যার সাথে তুলনা করব বিপরীত বানাই দিব। আমরা কার সাথে প্রথমে তুলনা করছি ভাইয়া, আমরা পায়ের সাথে তুলনা করছি, পায়ের মান 3.1 আমরা ওটার বিপরীত বানাইছি 1.3 বানাই দিছি, 1.3 বানাই দিছি। তারপরে তুলনা করছি কার সাথে ভাইয়া, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা 10 এর পাওয়ার 23, আমরা ওটা যদি বিপরীত করে দেই তাহলে 10 ইনভার্স 23 হয়ে যাবে, গুণন 10 ইনভার্স 23। এটাকে আর কখনো ভুলবা, দেখো 1.38 একই কথা, 1.3 যদি এটুকুই মনে রাখো তাও এনাফ, এটুক দিয়ে করলেও ম্যাথ আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো 1.3 গুণন 10 ইনভার্স 23, এটা কখনো ভুলবা, কখনোই কিন্তু আর ভুলবা না। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইটা এখন ক্যালকুলেশনটা একটু করি। তাহলে দেখো এই 2 দ্বারা যদি আমরা এই 300 কে কাটি তার মানে আমাদের 150 আসতেছে। এই 150 কে যদি আমরা 3 দ্বারা গুণ, এখন 3 দ্বারা গুণ করবো, দেখো এই 150 কে আমরা 3 দ্বারা গুণ করবো, একদম সিম্পল, একদম ভাঙায় হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি ভাইয়া। দেখো 3 0 0 3 5 15 5 হাতে 1 3 কে 3 আর 1 4 450 আসলো, 450 আসলো। দেখো ভাইয়া তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কি আসলো ভাইয়া, 450 গুণন 450, সরি এখন 450 কে তো আবার 1.38 দ্বারা গুণ করতে হবে তাই না, আমাদের তো এটা এখনো আছেই, তার মানে আমরা আবার গুণ করতে হবে 1.38 দ্বারা গুণ করে দাও। এখন দেখো 8 0 0 5 8 40 0 হাতে 4 4 8 32 আর 4 কত ভাইয়া 36। দেখো আমরা এখন সিম্পলি জাস্ট খালি গুণ করে দিব, 3 0 0 3 5 15 5 হাতে 1 3 4 12 আর 1 13
ওকে, আমরা আরো গুণ করে দেই, ঘর কেটে দেই, তার মানে 1 শূন্য 0, তার মানে 5 অক্ষে 5, 4 অক্ষে 4। এখন জাস্ট যোগ করে দিই, দেখো 0 0, তারপরে 5 6 11 1, হাতে 1 6 7 8 9 10 11 12, 12 2, হাতে 1 5 আর একে 6, তার মানে কত আসলো ভাইয়া? দেখো এখন পয়েন্ট কয় ঘর আগে আসছে ভাইয়া? পয়েন্ট কিন্তু 2 ঘর আগে আসছে, তার মানে 1 2, এই যে 621 আসলো আমাদের কাঙ্ক্ষিত आंसर কি আসলো ভাইয়া? 621 গুণন 10 ইনভার্স 23, 621 গুণন 10 ইনভার্স 23। এখন আমাদের অ্যানসারটা খুঁজো দেখি, এটা আছে কি আমাদের অপশনে? যদি না থাকে তাহলে কি করব ভাইয়া? আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করব, ঠিক আছে? দেখো এটা কিন্তু আমাদের নাই, এই যে 621 আছে কিন্তু এখানে কিন্তু পয়েন্ট আকারে আছে। দেখো এখন আমরা পয়েন্ট আকারে আনতে, আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ দিয়ে এই পয়েন্ট আকারে সমস্যা দেখাইছে যে ভাইয়া আমরা পয়েন্ট আকারে বুঝতে চাই না। দেখো ভাইয়া একটু মনোযোগ দাও, দেখো আমরা একটা একটা করে ভাঙাবো, দেখো আমরা দেখো এখানে যদি একটা ঘর আগাই দেই, এখানে একটা ঘর আগাই দেই, তার মানে একটা প্লাস হবে, তার মানে দেখো 6.2.1 যদি আমরা করি, তার মানে কি হবে ভাইয়া? একটা ঘর বাড়াই দিব। কি করলাম ভাইয়া? বড় মান থেকে ছোট মান করছি, ছোট মান করলে পাওয়ার আমাদেরকে কি করতে হবে? বিপরীত সব সময়। আমি কি টেকনিক শিখেছি ভাইয়া? যখন তুমি বড় মান থেকে ছোট করবা, ছোট করলে পাওয়ার বাড়াইতে হবে, তার মানে কি ভাইয়া? আমরা ছোট এক ঘর ছোট করছি, পাওয়ার বাড়াই দিলাম 1, তার মানে 10 ইনভার্স 23 থেকে 1 যোগ করলে কত হবে ভাইয়া? 10 ইনভার্স 22। তার মানে দেখো আমাদের আরো এক ঘর বাড়াইতে হবে, কারণ কি আমাদের অপশনের দিকে তাকাও, সবগুলো অপশনে কিন্তু এক ঘর পরে দশমিক আছে। তার মানে কি ভাইয়া? আমরা এখন যদি এটা করি 6.21 গুণন 10 ইনভার্স, এক ঘর বাড়াই দাও এখান থেকে, তার মানে 10 ইনভার্স 21 জুল হবে, যেহেতু আমাদের শক্তি চাইছে তার মানে জুল হবে। তাহলে দেখো আমাদের এখন কিন্তু অ্যানসারটা বনতে বাধ্য। তাহলে দেখো এই নাম্বারটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, 6.21 গুণন 10 ইনভার্স 21 জুল। দেখছো কিভাবে কাস্টমাইজ করতে হবে? সেগুলো কিন্তু ভাইয়া আমি হাতে ক্যালকুলেশন একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, দেখো কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসার একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়ে গেছে। আয়তনে 5 গুণ হয়, আয়তনে যখন নিচ থেকে উপরে আসায় তলদেশ থেকে পানির উপরিতলে আসে, তখন ভাই আয়তনে কত গুণ হয়েছে ভাইয়া? 5 গুণ হয়েছে, ঠিক আছে? বায়ুমণ্ডল চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 হলে এবং 10⁻3, ঠিক আছে, 10 কিউব কেজি মিটার ইনভার্স 3 হলে হ্রদের গভীরতা কত? মানে আমাদের কি চাইছে ভাইয়া? এইচ নির্ণয় করতে বলছে আমাদের, ঠিক আছে? এখন যদি আমরা এই কোশ্চেনটা যদি বেসিক নিয়মে আমরা সলভ করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, অনেক। 1 মিনিটে কখনোই তুমি আনতে পারবা না। এজন্য ভাইয়া আমি তোমাদেরকে একটা শর্টকাট দিচ্ছি, দেখো আমরা শর্টকাটে একদম নিমিশেই, মানে 10 সেকেন্ডে করে ফেলতে পারবো। দেখো এখন আমাদেরকে এখানে 3টা কন্ডিশন মনে রাখতে হবে। যখন আমরা উচ্চতা নির্ণয় করতে বলবে ভাইয়া, আমাদেরকে 3টা কোশ্চেন মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো প্রথম কন্ডিশনটা হচ্ছে, যদি আমাদেরকে আয়তন n গুণ করা হয়, আয়তন n গুণ করলে h কত হবে ভাইয়া? আয়তন n গুণ করলে h = n-1 গুণন 10.2। এই 3টা কন্ডিশন তোমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে। তার মানে কি, আমরা বেসিক নিয়মে যদি করতে চাই ভাই, আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা বেসিক নিয়মে করব না, আমরা শর্টকাট দিয়ে করব, যাতে আমরা খুব দ্রুত আমরা ম্যাথটা সলভ করতে পারি। তাহলে দেখো আয়তনের সময় এই কন্ডিশনটা n-1 গুণন 10.2। এখন যদি তোমাদেরকে বলে ক্ষেত্রফল n গুণ করলে তখন কিন্তু ভাইয়া কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। h = n² - 1 গুণন 10.33। দেখো আগে কিন্তু ছিল 10.2, এখন হয়ে গেছে 10.33। আগে ছিল n, তারপরে হয়ে গেছে n² - 1, ঠিক আছে? স্কয়ার হয়ে গেছে। এখন যদি বলে ভাইয়া 3 নাম্বার কন্ডিশনটা এমন হবে, সেটা কি ভাইয়া? ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ করা বোঝায়, ভাইয়া h = n³ - 1 গুণন 10.33। দেখো এই 3টা কন্ডিশনের মধ্যে সব সময় আসে, কিন্তু এই ম্যাথটা যদি ভাইয়া আসে আমাদের, এই 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা থাকবে, হয় আয়তনের কথা বলা থাকবে, না ক্ষেত্রফলের কথা বলা থাকবে, না ব্যাস বা ব্যাসার্ধের কথা বলা থাকবে। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কিন্তু আয়তন 5 গুণ করা বলছে, তার মানে আমাদের প্রথম শর্টকাটটা দিয়ে করতে হবে, প্রথম শর্টকাট। তাহলে দেখো আমরা আয়তন 5 গুণ করছে, তার মানে n এর মান 5, তার মানে দেখো h = আমরা কি জানছি ভাইয়া? n-1 গুণন 10.2। তার মানে দেখো n এর মান 5 গুণ হইছে, তার মানে 5 - 1 গুণন 10.2। তাহলে দেখো ভাইয়া 4 গুণন 10.2, তার মানে কত আসতেছে ভাইয়া? তাহলে দেখো 4 × 2 = 8,
শূন্য 4 40.8 কোথায় আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো 40.82 প্রথমেরটাই আমাদের ফ্যান্টাস্টিক ভাবে অ্যান্সার। যদি আমরা বেসিক নিয়মে করতে যেতাম ভাইয়া তাহলে আমাদের অনেক সময় লাগতো, অনেক 1 মিনিটে কখনোই আমরা 1 মিনিটের নিচে কখনোই করতে পারতাম না, কিন্তু এখন দেখো জাস্ট 10 সেকেন্ডেই কিন্তু আমরা এটা 10 সেকেন্ডেই করা সম্ভব। তাহলে আমাদের কি একটা কোশ্চেনে যদি 1 মিনিট করে থাকে আমাদের কিন্তু 50 সেকেন্ড সময় আমরা হাতে সেভ করলাম, যাতে আমরা যেটা একটু হার্ড কোশ্চেন আছে বা যেটা একটু কঠিন কোশ্চেন আছে ওইখানে ওই সময়টা ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই ভাইয়া। দেখো সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তনের করার জন্য তাপমাত্রা কত করতে হবে। দেখো ভাইয়া একটা তাপমাত্রা দেওয়া আছে, আমাদের কি বলছে ভাইয়া 2 লিটার বায়ুকে 3 লিটার করতে হবে ভাইয়া। তাহলে কার কার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কিভাবে বুঝবো। দেখো একটা তাপমাত্রা দেওয়া আছে মানে টি দেওয়া আছে, আর আয়তন মানে ভি দেওয়া আছে, এখন আমাদের টি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে ভাইয়া। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাইছিলাম না, সেটা হচ্ছে সম্মিলিত সূত্র পি ভি বাই টি। এইটা সূত্র থেকে আমরা কি কি ভাইয়া জানছি ভাইয়া। দেখো টি সমানুপাতিক পি, টি সমানুপাতিক ভি, পি সমানুপাতিক 1/v। দেখো আমি তোমাদেরকে একটু আগে এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ারিফাই করছি। তার মানে দেখো আমাদেরকে কি বলছে ভাইয়া, করার জন্য তাপমাত্রা মানে চূড়ান্ত তাপমাত্রা কত হবে মানে T2 টা বলছে, কারণ দেখো T1 এর মান কিন্তু আমাদের দেওয়াই আছে, তার মানে আমাদের কি চাইছে ভাইয়া T2 মানে চূড়ান্ত তাপমাত্রা কি করতে হবে। তার মানে আমরা দেখো T2 যদি আমরা হয় তার মানে ভাইয়া আমাদের T এর সাথে V এর কি সম্পর্ক ভাইয়া। দেখো T এর সাথে V এর কিন্তু আমাদের সমানুপাতিক সম্পর্ক, তার মানে যদি আমরা দেখো T2 কি লিখতে পারি, T2 মানে T2 যদি আমরা এখানে সামনে লিখছি তার মানে সমানুপাতিক, তার মানে আমাদেরকে V2 আগে লিখতে হবে, কখনোই V1 লেখা যাবে না, কারণ কি ভাইয়া T এর সাথে V এর সমানুপাতিক সম্পর্ক। তার মানে দেখো V1/V2 আর এখানে গুণন T1 একদম সম্পর্ক স্থাপন করে দিলাম, ঠিক আছে। সমানুপাতিক সম্পর্ক, এই জন্য আমরা V1 টা উপরে লিখলাম, ঠিক আছে, V2 টা উপরে লিখলাম, কারণ আমরা এখানে কি লিখছি ভাইয়া T2 দ্বারা শুরু করছি উপরে, সেই জন্য V2 হয়েছে, কারণ কি আমরা সমানুপাতিক সম্পর্ক আমরা দেখলাম। তাহলে দেখো আমরা জাস্ট মান বসাই দিব, অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো V2 3 লিটার করছে কিন্তু ভাইয়া, V2 টা কত করছে ভাইয়া 3 লিটার, আর V1 এর মান কত ভাইয়া 2 লিটার, আর T1 এর মান কত ভাইয়া। আমি সব সময় বলছি ভাইয়া T1 কখনোই আমরা সেলসিয়াস এককে রাখবো না, সব সময় কেলভিন এককে নিয়ে তারপরে ম্যাথ সলভ করব। তাহলে দেখো কেলভিন এককে নিতে কি করতে হবে ভাইয়া 273 দ্বারা যোগ করতে হয়। তাহলে দেখো 273 আর কত আছে ভাইয়া 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে দেখো 0 হাতে 1 8 আর 1 9 2 290। তাহলে দেখো 290, তাহলে দেখো আমরা 2 দ্বারা 290 কে কাটলে কত হয়, দেখো স্টেপ ভাঙো। মনে করো এখানে মনে করো 200 আছে, তার মানে কত 100 দুগুণ 200, তার মানে 90 কে 2 ভাগ করলে কত হবে 45, তার মানে আমাদের 2 দ্বারা 290 কে ভাগ করলে কত হবে ভাই 145। তাহলে দেখো 145 আমরা পেয়ে গেলাম। 145 গুণন এখন আমরা 3 করব, 145 গুণন 3। তাহলে দেখো 3 5 15 5 হাতে 1, তারপরে 3 4 12 আর 1 13 3 হাতে 1 3 কে 3 আর 1 4 3 কে 3 আর 1 আছে আমাদের 4, তার মানে আমাদের 435। এটা কি এককে আসলো ভাই, সেলসিয়াস এককে আসলো না কেলভিন এককে? অবশ্যই কেলভিন এককে। এখন আমাদের অপশনে তাকাইতে হবে আমাদের কি সেলসিয়াস এককে আছে না কেলভিন এককে আছে। যদি আমাদের সেলসিয়াস এককে থাকে তার মানে আমাদের সেলসিয়াস এককে আনতে হবে, আর যদি আমাদের কেলভিন এককে থাকে তার মানে আমাদের কেলভিন এককে আনতে হবে। তাহলে দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের সবগুলো নেই সেলসিয়াস এককে আছে, তার মানে আমাদের এই কেলভিন এককের মানটা আমাদের সেলসিয়াস এককে আনতে হবে। সেলসিয়াস এককে আনতে গেলে আমাদের কি করতে হবে ভাইয়া 273 দ্বারা মাইনাস করে দিলেই আমাদের সেলসিয়াস এককে চলে আসবে। তাহলে দেখো 435 আর 273, ঠিক আছে। তার মানে দেখো এখন আমরা মাইনাস করে দেবো, আমাদের কাঙ্ক্ষিত ডিগ্রি সেলসিয়াস এককে মানটা চলে আসবে। তাহলে দেখো 3 4 5 2 7 8 9 10 11 12 13 6, আমি একদম ভেঙে করাচ্ছি, হাতে 1 3 আর 1 4, ঠিক আছে। 162 কোথায় আছে দেখো 162 ডিগ্রি সেলসিয়াস আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। দেখছো তোমরা একটা জিনিস এইখানে স্টুডেন্টরা ভুল করে কি জানো ভাইয়া, একদম এই যে ডিগ্রি সেলসিয়াস আছে এইখানে সেলসিয়াস দেখে অপশন যেহেতু সেলসিয়াস আছে তার মানে ওরা সেলসিয়াসেই রেখে দেয়, কিন্তু এইভাবে করলে আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। প্রথমে কেলভিন এককে আনবা, তারপরে আমরা সেলসিয়াস এককে আনতে হবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এইখানে সেলসিয়াস দেখে একদম এখানে সেলসিয়াস মানটা বসাই দিলে আমাদের ভুল হয়ে যাবে, তোমরা অ্যান্সার লাড্ডু পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই ভাইয়া। দেখো নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপের দ্বিগুণ করা হলো। আয়তন ধ্রুব বলা আছে কিন্তু চাপ দ্বিগুণ করছে, চাপ দ্বিগুণ করা হলো, আয়তন ধ্রুব রেখে চাপ দ্বিগুণ করছে ভাইয়া। তাহলে দেখো যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে চূড়ান্ত
চাপ চূড়ান্ত তাপমাত্রা কত। তাহলে দেখো ভাই আমাদের কি কিসের সম্পর্ক স্থাপন করতে হবে ভাইয়া, দেখো চূড়ান্ত তাপমাত্রা মানে টি এর সাথে কার সম্পর্ক স্থাপন করতে হবে ভাইয়া, দেখো চাপ দ্বিগুণ করছে, চাপ মানে পি এর সম্পর্ক স্থাপন করতে হবে, পি এর সময় টি আর পি এর সম্পর্ক স্থাপন করতে হবে। এখন আমরা সম্পর্ক স্থাপন কিভাবে করবো ভাইয়া, এটা কিন্তু আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাইছি, সেটা হচ্ছে PVT। এটা মনে রাখবা তোমরা, এই জিনিসটা মনে রাখলে সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সমানুপাতিক কখনোই উল্টাপাল্টা হবে না। তাহলে দেখো টি এর সাথে পি এর সম্পর্ক স্থাপন, টি এর সাথে পি এর সম্পর্ক, দেখো নিচে আর উপরে আছে তার মানে সমানুপাতিক, তার মানে টি সমানুপাতিক পি। তাহলে দেখো ভাইয়া এখন কি বলছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ভাইয়া, চাপ কত করছো ভাইয়া তুমি, চাপ কিন্তু দ্বিগুণ করছো, তার মানে দেখো T2 বের করতে বলছে আমাদের, T2 ইকুয়াল টু চাপ যেহেতু দ্বিগুণ করছো তার মানে এই যে পি এর জায়গায় জাস্ট 2 বসাই দাও, 2 আর হচ্ছে T1 এর মান কত দেওয়া আছে ভাইয়া, দেখো T1 এর মান কিন্তু আমাদের 13 ডিগ্রি সেলসিয়াস আছে, কিন্তু সেলসিয়াস এককে রাখলে হবে না, আমাদেরকে কেলভিন এককে আনতে হবে। দেখো 273 কেলভিন, তারপরে কি আছে ভাইয়া 13 ডিগ্রি সেলসিয়াস যোগ করে দাও, তার মানে আমাদের কেলভিন এককে চলে আসবে। কিন্তু দেখো 6 8 2 286, তার মানে কত আসলো ভাইয়া 2 গুণন 286। তাহলে দেখো আমরা আমাদের জাস্ট এখন হাতে ক্যালকুলেশন করব, আমরা জাস্ট গুণ করে দেব, 6 কে 6 6 গুণ 12, 8 কে 8 8 2 গুণ 16, আর 1 কে 13 16 17, 7 হাতে 1 4 আর একে 5, মানে 576 কেলভিন। কিন্তু এটা একটু খেয়াল করো, এটা কিন্তু কেলভিন এককের মান। তাহলে দেখো আমাদের কেলভিন এককে কিন্তু অপশনগুলো আমাদের নাই ভাইয়া, কেলভিন এককে আমাদের অপশন নাই, আমাদের একটু ঝামেলা করে রাখছে, তার মানে আমাদেরকে আরো একটু কাজ করতে হবে। সেটা কি ভাইয়া, এখন এটা থেকে 273 বিয়োগ করলে আমাদের সেলসিয়াস এককে আসবে। তার মানে দেখো 3 আছে 6 করতে কত হয় 3 আছে 6 করতে কত হয় ভাইয়া 3। তাহলে দেখো আমরা জাস্ট বিয়োগ করে দেই, তার মানে 3 আসলো, তার মানে দেখো 7 7 0। আমরা কি কোথাও ভুল করছি, দেখো তো একটু ভাইয়া, এমন তো আসার কথা না। দেখো 273 যোগ 13, 273 যোগ 13 3 6 7 আর 1 8 আর 2, ঠিক আছে 286 আর 2 286 আর 2 গুণ করে দাও, 286 আর 2 গুণ করে দাও, তার মানে 6 কে 6 6 গুণ 12, 2 হাতে 1 8 কে 8 2 গুণ 16, আর 1 17 7 হাতে 1 2 4 আর 1 5 577 থেকে আমাদের এখন 273 মাইনাস করতে হবে, 273 আমরা মাইনাস করব, তার মানে 3 আসতেছে, 0 আসতেছে, আর কি আসতেছে ভাইয়া 2 আসতেছে, তার মানে কত আসতেছে ভাইয়া, একটু ওয়েট করো, হয়তো আমরা কোনো একটু ঝামেলা করছি, একটু ওয়েট করো। ভাইয়া, দেখো আমরা কি বলছি, একটু কোশ্চেনটা একটু ভালো মতো পড়ি। দেখো নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব রেখে চাপ দ্বিগুণ করা হয়েছে। চাপ দ্বিগুণ করা হলো যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। দেখো আমাদের তো সবকিছু ঠিক আছে, তাহলে দেখো সমস্যা নাই, আমাদের ক্যালকুলেশন এরকম হলেও সমস্যা নাই। কারণ কি ভাইয়া, দেখো আমাদের 303 ডিগ্রি সেলসিয়াস আসছে, এখন আমরা অপশনের দিকে তাকাবো। এখন কি করবো ভাইয়া, আমরা অপশনের দিকে তাকাবো। দেখো তো 303 এর সাথে দেখো 7.5 ডিগ্রি সেলসিয়াস, এটা অনেক কম, এটা কখনোই অ্যান্সার হবে না। দেখো 13 ডিগ্রি সেলসিয়াস কখনোই অ্যান্সার হবে না, 26 ডিগ্রি সেলসিয়াস কখনোই অ্যান্সার হবে না। কারণ কি আমাদের অ্যান্সারটা আসছে, আমরা হাতে ক্যালকুলেশন করে পাইছি ভাইয়া 303, মানে কাছাকাছি কোনটা ভাইয়া, কাছাকাছি কিন্তু 299 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এটা আমরা হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এটা দাগাইতে পারি, ঠিক আছে। আমাদের যদি একটু ঝামেলাও হয়ে থাকে তাও কিন্তু সমস্যা নাই, দেখছো অপশনগুলো কিন্তু আমাদের সুবিধা মতোই আছে, দেখো আমরা বের করছি, আমরা কি করি হাতে ক্যালকুলেশন করার সময় সবসময় কি ভাইয়া সিমিলারিটি খুঁজি, দেখি যদি ওইটা হুবহু অপশনে না থাকে, তার মানে কি করি আমরা ভাইয়া, আমরা আশেপাশে একটু দেখার চেষ্টা করি যে কোনটার সাথে একটু কাছাকাছি নিয়ারেস্ট মানটাই আমরা দেখার চেষ্টা করি। দেখো আমাদের 303 আসছে, এখানে 7.5 কখনোই হবে না, 13 কখনোই হবে না, 26 তো কখনোই হবে না, তার মানে 303 এর আশেপাশে কি আছে ভাইয়া 299। দেখো 299 আর 303 কিন্তু কাছাকাছি মান, সেক্ষেত্রে আমরা এটা অ্যান্সার দেখাতেই পারি, ঠিক আছে। ওকে, দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে দেখো 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম ও 32 গ্রাম হলে কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় অনুপাত, দেখো কি অনুপাত চাইছে ভাইয়া, উপরে থাকবে হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগ, আর নিচে থাকবে অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, ঠিক আছে, এর অনুপাতটা চাইছে। তার মানে আমাদেরকে একটু এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে একটু বেসিক জানতে হবে। সেটা কি ভাইয়া, আমরা দেখো CRMS, এটা সূত্র আমরা কি জানছিলাম ভাইয়া, 3RT/m। দেখো
এম, দেখো এখানে কিন্তু ভরটা দেওয়া আছে না, অক্সিজেনের ভর, এই যে ভর, তার মানে আমাদের সিআরএম এর সাথে কি কিসের সম্পর্ক স্থাপন করতে হবে ভাইয়া, এম এর, এম মানে আণবিক ভরের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে দেখো ভাইয়া CRMS সমানুপাতিক 1/√m লেখা যায় না, 1/√m, আমরা এটা দিয়ে এখন সলভ করব। দেখো হাইড্রোজেনের গড়বেগ মানে CRMS, উপরে থাকবে হাইড্রোজেনের CRMS, তার মানে CRMS অফ হাইড্রোজেন, উপরে থাকলো হাইড্রোজেন আর নিচে থাকলো কি ভাইয়া CRMS কি থাকলো ভাইয়া অক্সিজেন, নিচে থাকলো কি ভাইয়া অক্সিজেন, অক্সিজেন। ওকে, তার মানে দেখো যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে অক্সিজেনেরটাও উপরে উঠে যাবে, অক্সিজেনেরটাও উপরে উঠে যাবে ভাইয়া। দেখো অক্সিজেনের মানটা কি দেওয়া আছে ভাইয়া 32 গ্রাম, তার মানে দেওয়া আছে অক্সিজেনের যেহেতু দেখো বোঝার চেষ্টা করো ভাইয়া, এটা একদম সিম্পল জিনিস। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে আমাদের নিচেরটা উপরে যাবে, তার মানে 36 আর হাইড্রোজেনটা নিচে চলে আসবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক হলে আমরা 2/36 লিখলাম হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, এখানে 2 দ্বারা। তাহলে দেখো 2 দ্বারা গুণ করে দাও, তার মানে 16 কে 16, তাহলে দেখো আমাদের কত হচ্ছে 32, সরি এখানে আমি 36 লিখছি কেন, দেখো একটু দেখো। ওকে, তার মানে আমাদের 32, তার মানে 16 কে 16, 16 দুগুণ 32, তার মানে √16 আসতেছে, √16 কে করলে কত হয় ভাইয়া 4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি সুন্দরভাবে, অ্যান্সারটা আমাদের কাঙ্ক্ষিত ভাবে সি নাম্বারটা। দেখছো আমরা কত সুন্দরভাবে আমরা ম্যাথটা সলভ করলাম। জাস্ট তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওই সূত্রটা জাস্ট কি কি থাকবে, কি কি চাবে, কি কি লাগবে আমাদের ওই অ্যান্সারটা আনতে, ঠিক আছে, ওইটা রেখে বাকিগুলো আমরা ফিনিশ করে দেব। ফিজিক্সে সম্পর্ক স্থাপনের সময় যেটা লাগবে সেটা রেখে বাকিগুলো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, ওইভাবে বাদ দিয়ে দেখো আমরা কাঙ্ক্ষিত আমাদের 4, কাঙ্ক্ষিত অ্যান্সারটা সি আমরা কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা নেক্সট কোশ্চেনে যাই, চলো। দেখো স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন 4 লিটার করতে হলে উত্তপ্ত করে যে তাপমাত্রা নিতে হবে, দেখো আগে ছিল কত ভাইয়া 2 লিটার, পরে করছি কত ভাইয়া 4 লিটার। এখন দেখো কি কি কিসের সাথে আর কিসের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, দেখো একটা তাপমাত্রা মানে টি দেওয়া আছে আর ভি দেওয়া আছে, তার মানে দেখো আমি তোমাদেরকে বলছি ভাইয়া ভি সবগুলো নিয়ে আমি ভাঙায় করে দিচ্ছি যাতে তোমরা কোনোদিনও ভুল না করো। দেখো ভাইয়া তাহলে টি এর সাথে ভি এর সমানুপাতিক সম্পর্ক, টি এর সাথে পি এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো ভাইয়া আমাদের কি কি সম্পর্ক স্থাপন করতে বলছে ভাইয়া, দেখো টি আর ভি এর সাথে, তার মানে আমরা কি জানি ভাইয়া এইখান থেকে জানলাম টি সমানুপাতিক ভি, টি সমানুপাতিক ভি, তার মানে দেখো আমাদের এখন কি বলছে ভাইয়া চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে ভাইয়া T2, তার মানে দেখো T2 তাহলে কি হবে ভাইয়া V2/V1, কারণ কি ভাইয়া সমানুপাতিক, যেহেতু আমরা T2 টা নিছি প্রথমে, তার মানে V2 টা উপরে নিতে হবে, তারপরে V1 নিতে হবে গুণন T1। দেখো V2 এর মানটা কত ভাইয়া, V2 এর মান 4 আর V1 এর মান কত ভাইয়া 2, V1 এর মান কত ভাইয়া 2 গুণ কত ভাইয়া T1 এর মানটা অবশ্যই তোমাকে কেলভিন এককে নিতে হবে, তার মানে দেখো কেলভিন মানে 273 আর আছে 27, তার মানে কত ভাইয়া 0 হাতে 1 0 300, তাহলে দেখো 2 দুগুণ 4, তার মানে 2 আসলো, তার মানে 300 দুগুণ কত ভাইয়া 600, এটা কিন্তু কেলভিন এককে। এই এককগুলো সবসময় খেয়াল রাখবা, দেখো এইটাও আমাদের কিন্তু সবগুলো নিয়ে সেলসিয়াস এককে আছে, সবগুলো নিয়ে কি এককে আছে ভাইয়া সেলসিয়াস এককে আছে, তার মানে আমাদের কি কেলভিন এককে রাখা যাবে না, তার মানে 273 মাইনাস করে দিতে হবে, 273 আমরা মাইনাস করে দাও, তার মানে দেখো 7 হাতে 1 8 9 10 2 হাতে 1 3 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো তো 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কই আছে ভাইয়া, একদম লাস্টেরটা ফ্যান্টাস্টিক ভাবে আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস, জি নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখছো জাস্ট সম্পর্ক স্থাপন করবা, শর্টকাট আমি শিখাইছি, এই শর্টকাট যদি মনে রাখো সম্পর্ক স্থাপন করার সময় কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক কখনোই ভুল হবে না। তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই ভাইয়া। নেক্সট কোশ্চেনে এটা কি বলছে ভাইয়া, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো। দেখো কি ভাইয়া আয়তন, আমরা আয়তন অর্ধেক করে ফেলছি, কিন্তু আয়তন অর্ধেক করে ফেললে চূড়ান্ত চাপ কত হবে, মানে ভি এর সাথে পি এর সম্পর্ক স্থাপন করতে বলছে। তাহলে দেখো আমরা একটা শর্টকাট শিখছি, সেটা ভাইয়া কি ভাইয়া PVT। এটা যদি তোমরা এমসিকিউ সলভ করার সময় একটু লিখে নাও তাহলে কিন্তু আর কখনো ভুল হবে না। তাহলে দেখো এই যে পি এর সাথে ভি মানে পাশাপাশি বললে কি ভাইয়া, পাশাপাশি বললে কি বলছি ভাইয়া, সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে, মানে P সমানুপাতিক 1/V। তার মানে আমরা কাঙ্ক্ষিত আমাদের সম্পর্কটা পেয়ে গেছি, এখন জাস্ট মান বসাইলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন জাস্ট কি করবো ভাইয়া, মান বসাই দিব, তার মানে দেখো P2 সমানুপাতিক 1/V P1। দেখছো আমরা জাস্ট সম্পর্ক স্থাপন করে নিলাম। তাহলে দেখো P2 সমান কি লেখা যায় ভাইয়া,
আয়তন কি করছি ভাইয়া, আয়তন কিন্তু অর্ধেক করে নিছি, তার মানে আয়তন অর্ধেক করে নিছি। P1 এর মান, P1 এর মান স্বাভাবিক চাপ কত, স্বাভাবিক চাপ কত ভাইয়া, স্বাভাবিক চাপ জানি আমরা 1.1, স্বাভাবিক চাপের মানটা তোমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে 1.01 গুণন 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা সবসময় তোমাদেরকে কি করতে হবে ভাইয়া, মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো ভাইয়া এই 2, এই হাফটা দেখো, এই 2টা আমরা উপরে তুলে দিলে আমাদের 2 হয়ে যাচ্ছে না, 2 গুণন 1.01 গুণন 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হয়ে যাচ্ছে। এখন তাহলে গুণ করে দাও ভাইয়া, দেখো 2 দ্বারা গুণ করলে দেখো ভাইয়া 2.02 গুণন 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। প্যাসকেল আর নিউটন মিটার ইনভার্স 2 একই কথা, একই কথা, একই কথা। তাহলে দেখো ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত आंसर কোনটা ভাইয়া, 2.02 একদম লাস্টেরটা দেখো, দেখো আমাদের কাঙ্ক্ষিত आंसर 2.02 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2 যা কথা, প্যাসকেল একই কথা। ঠিক আছে ভাইয়া, আমাদের কাঙ্ক্ষিত आंसर কিন্তু পেয়ে গেছি ভাইয়া। এই টাইপ ম্যাথ আসলে ভাইয়া কখনো যদি কনফিউশনে পড়ো যে কোনটার সাথে কোনটা সম্পর্ক সমানুপাতিক, কোনটার সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তুমি জাস্ট আমার শর্টকাটটা একটু চিন্তা করবা, পাশাপাশি হলে ব্যস্তানুপাতিক, উপর নিচ হলে সমানুপাতিক। ঠিক আছে, একদম সিম্পল, কিন্তু কখনোই আর ভুল হবে না ভাইয়া। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, চলো। দেখো টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো, টি তাপমাত্রা ভাইয়া, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন এবং চাপ দ্বিগুণ হয়। বায়ুর আয়তন মানে ভি আর পি উভয়কেই দ্বিগুণ করে ফেলছে। তার মানে দেখো বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত, বায়ুর চূড়ান্ত তাপমাত্রা মানে টি। তাহলে দেখো তিনটা এককই আছে, তার মানে কি ভাইয়া, তিনটা রাশি আছে আমাদের, আয়তন, চাপ, তাপমাত্রা। আমরা কি শিখছি ভাইয়া, শর্টকাট দেখো পি ভি টি, এখানে উপর নিচ হলে সমানুপাতিক, মানে টি সমানুপাতিক ভি, টি সমানুপাতিক পি, আর পি এই যে পাশাপাশি হলে ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1/v। দেখো আমাদের কিন্তু এখানে কি করতে হবে ভাইয়া, টির সাথে কি চাইছে, পি আর ভি এর সম্পর্ক, এই যে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মানে দেখো আমরা টি সমানুপাতিক ভি সমানুপাতিক পি এটা তো লিখতে পারি, তাই না? দেখো এটা সম্পর্ক দিয়ে, যখন মানে মেইন সূত্রটা দিয়ে করার দরকার নাই ভাইয়া, জাস্ট সম্পর্কটা দিয়ে সবসময় ম্যাথ করবা, তাহলে কিন্তু খুব কম সময় লাগবে। ঠিক আছে, তুমি যদি মেইন সূত্র দিয়ে করতে যাও তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে। আমাদের অত দরকার নাই, আমাদের এমসিকিউ সলভ করা নিয়ে কথা। ঠিক আছে, আমাদের তো এটা রিটেন না, রিটেন হলে কিন্তু ভাইয়া তোমাদেরকে এই সম্পূর্ণ সূত্রটা লিখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাদের রিটেন না, আমাদের অ্যান্সারটা সঠিক করা নিয়ে কথা। তার মানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কিভাবে আমরা সময় সেভ করব। ঠিক আছে ভাইয়া, দেখো আমরা সময় কিন্তু এইভাবে জাস্ট সম্পর্ক দিয়ে করলে সময়টা আমরা সেভ করতে পারবো। তাহলে দেখো আমাদের কি বলছে ভাইয়া, টি সমানুপাতিক ভি পাইলাম, পি পাইলাম। তাহলে দেখো উভয়কে দ্বিগুণ করছে, কিন্তু আয়তন চাপ দ্বিগুণ হলে, তার মানে কত ভাইয়া, টি সমানুপাতিক 2 গুণন 2 T1, T1 দেখো ভাইয়া, তাহলে 4 2 গুণন 2 4 হয়, আর T1 এর মান কত দেওয়া আছে ভাইয়া, টি দেওয়া আছে, তার মানে 40 আমাদের কাঙ্ক্ষিত आंसर ভাইয়া 40। এই তো ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা আমাদের आंसर। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, চলো। দেখো আমাদের আজকের মতো কোশ্চেন শেষ। সো আমরা এই অধ্যায়ের যতগুলো কোশ্চেন ছিল আমরা ইনশাআল্লাহ একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে সলভ করার ট্রাই করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু একে একে অনেকগুলো অধ্যায় প্রায় শেষ করে দিচ্ছি। এখন আমাদের জাস্ট ভেক্টরটা আছে, ভেক্টর আছে, তারপরে ভৌত জগত পরিমাপ আছে, আরেকটা অধ্যায় কি জানি, আরেকটা অধ্যায় আছে আমাদের বাকি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। জাস্ট এই তিনটা আমি একদম খুবই চেষ্টায় আছি ভাইয়া, আমার পরীক্ষা থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য খুবই চেষ্টায় আছি যে আমি যাতে এই তিনটা অধ্যায় শেষ করে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা শেষ করে দিতে পারবো। এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, নেক্সট পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।